শুরু করতেছি আজকে আমাদের ক্লাস। সেটা হচ্ছে আজকে আমরা আলোচনা করব হচ্ছে কানাডা নিয়ে। আমরা সবাই জানি কানাডা হচ্ছে একটা প্রথম সারির একটা কান্ট্রি, ডেভেলপ কান্ট্রি যেটাকে বলে। তো কানাডার বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো কানাডা হচ্ছে আপনার একটা উত্তর আমেরিকা অর্থাৎ নর্থ আমেরিকার যে আপনার মহাদেশ, ওই মহাদেশের একটা কান্ট্রি। আর এটার নাইবারিং কান্ট্রি হচ্ছে আপনার ইউএসএ, অর্থাৎ এটার ইউএস এর সাথে বর্ডার আছে। তো আমরা যদি একটু ম্যাপটা দেখি যে কানাডা কোথায়, কানাডা হচ্ছে নর্থ আমেরিকা একটা কান্ট্রি, যেটা হচ্ছে আপনার ইউএস এর সাথে একটা বর্ডার তাদের আছে। আর পাশাপাশি নর্থ আমেরিকা হচ্ছে মেজর তিনটা কান্ট্রি, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, ইউএসএ, দেন হচ্ছে কানাডা এন্ড হচ্ছে মেক্সিকো। আর কানাডাতে আপনার যদিও ওদের মেইনল্যান্ড অনেক বিশাল, তাদের আয়তন অনেক বিশাল, বাট ওই আয়তনের তুলনায় খুব বেশি ওদের জনসংখ্যা নাই। ম্যাক্সিমামই হচ্ছে অভিবাসী, অর্থাৎ তাদের নেটিভ পিপল একদমই কম। আপনার থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি বা সেকেন্ডারি যে কান্ট্রি গুলো, ওই লোকগুলোই বেশি হচ্ছে কানাডার পপুলেশনের মধ্যে। ওদের নেটিভ যে কানাডিয়ান জনসংখ্যা, তাদের নেটিভ অনেক কম, আপনার পার্সেন্টেজ অনুযায়ী 5% মতো। বাকি 90% হচ্ছে আপনার অভিবাসী যেটাকে বলে আর কি, বা সেকেন্ড কোনো কান্ট্রির। তো যদিও আমরা কানাডা নিয়ে আজকে আলোচনা করব, কানাডার ভিসা নিয়ে, আমরা যেহেতু বাংলাদেশে বসবাস করি, থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, তো আমাদের জন্য কানাডা যেতে ভিসার প্রয়োজন হয়, অর্থাৎ ভিসা লাগবে। কিন্তু অনেকগুলো কান্ট্রির আপনার যেতে ভিসা লাগে না কানাডায়, যেমন হচ্ছে ইউএসএ, দেন হচ্ছে আমাদের নিচে দেখতে পাচ্ছি যে মেক্সিকো, দক্ষিণ সর্বদক্ষিণে। তো এইসব কান্ট্রি অর্থাৎ উত্তর আমেরিকার কিছু কিছু কান্ট্রি কানাডাতে প্রবেশ করতে কোনো ভিসার প্রয়োজন হয় না, যেটা আমাদের হয়, বা অন্যান্য কান্ট্রির ক্ষেত্রেই, ম্যাক্সিমাম কান্ট্রি, অনেকগুলো কান্ট্রির ক্ষেত্রেই ভিসার প্রয়োজন হয়, বাট ইউএসএ বা মেক্সিকো এদের ভিসার প্রয়োজন হয় না কানাডাতে অ্যাক্সেস নিতে। আর কানাডা আমরা ম্যাপে দেখতে পাচ্ছি সুবিশাল একটি কান্ট্রি, বাট ম্যাক্সিমাম জায়গায় অলমোস্ট ওদের খালি, আপনার মানুষ বসবাস করতে পারে না। তো এই হচ্ছে কথা। আর হচ্ছে দেশটি দেখেন 95% বেশি মানুষই হচ্ছে অভিবাসী, অর্থাৎ এরা সেকেন্ড কোনো কান্ট্রি থেকে আসছে, মাইগ্রেট করে ওদের এখন কানাডাতে স্থায়ীভাবে বসবাস করতেছে। অর্থাৎ তাদের ফার্স্ট নেশন যেটা, অর্থাৎ নেটিভ কানাডিয়ান, তারা হচ্ছে অনলি 4.9 ভাগ, অর্থাৎ হচ্ছে অলমোস্ট 5%। ওদের টোটাল যে জনসংখ্যা, টোটাল জনসংখ্যার 5% হচ্ছে নেটিভ আপনার কানাডিয়ান বা ফার্স্ট নেশন যারা, ম্যাক্সিমামই হচ্ছে আপনার অভিবাসী। তো যার কারণে কানাডাকে আপনার অভিবাসীদের দেশ বলা হয়, অর্থাৎ এই দেশের ম্যাক্সিমাম পিপলই হচ্ছে অভিবাসী। তো অনেকে জানা না যে আপনার কানাডা ভিসা কিভাবে পেতে হয়। তো যেটা একটু আগে বললাম যে মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং অন্যান্য উচ্চ আয়ের বেশিরভাগ দেশের নাগরিকদের কানাডা যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয় না। যেমন আপনার যাদের ডেভেলপ কান্ট্রি, তাদের কানাডা সরকার একটা অ্যাক্সেস দিয়ে রাখছে যে তাদের দেশে ভিজিট করলে আসলে কোনো ভিসার প্রয়োজন হয় না। তো এছাড়া বাকিদের কানাডা প্রবেশের জন্য অবশ্যই ভিসার দরকার হবে। আর সেই কাতারে আমরাও বাংলাদেশিরাও পড়ি, যে আমাদের বাংলাদেশিরাও আমাদের ভিসার দরকার হয় কানাডাতে প্রবেশ করতে। তো মূলত কানাডা মানুষ কেন যায়, অর্থাৎ কি কি উদ্দেশ্যে যায়? প্রথমত হচ্ছে কাজের সন্ধানে। আমরা জানি যে বাংলাদেশে যদি আমরা বসবাস করি, রিসেন্টলি গত 4-5 বছর ধরে কানাডায় আপনার প্রচুর পরিমাণে ভিসার জন্য অ্যাপ্লাই হচ্ছে। সেটা হোক আপনার ওয়ার্ক ভিসা, সেটা হোক স্টুডেন্ট ভিসা, সেটা হোক মাইগ্রেট ভিসা বা ফ্যামিলি ভিসা, অনেক ধরনের ভিসার আপনার অ্যাপ্লাই হচ্ছে কানাডায়। আমরা জানি যে কানাডায় অনেক বাংলাদেশি পিপল বা বাঙালি চলে গিয়েছে অলরেডি, স্থায়ীভাবে কেউ বসবাস করতেছে, কেউ ওইখানে পার্মানেন্টলি জব করতেছে, বা কেউ স্টুডেন্ট বিষয়ে গিয়ে পড়াশোনা করতেছে। এখন বর্তমানে বাংলাদেশের ক্ষেত্রে কানাডা এক কথায় একটা পপুলার কান্ট্রি। কানাডাতে আপনার পড়াশোনা বলেন, ওয়ার্ক ভিসা বলেন, বা ভিজিট ভিসা তো রইলই, আর পাশাপাশি হচ্ছে আপনার মাইগ্রেন্ট ভিসা, ইমিগ্রেন্ট ভিসা যাওয়ার জন্য কানাডা হচ্ছে একদম বলতে গেলে খুবই পপুলার এখন এই মুহূর্তে বাংলাদেশে, ইভেন ঢাকায় সবাই চায় কানাডায়, যেহেতু কানাডা উন্নত লাইফ এবং খুব ভালো একটা লাইফ স্টাইল ওখানে লিড করা যায় এখানে। তো এই জন্য আসলে কানাডা খুবই মানুষের জন্য ফেভারিট। আর আপনার কি কি কাজের জন্য যায়? কাজের সন্ধানে যায়, আমাদের পড়াশোনার জন্য যায়, দেন হচ্ছে কর্ম ভিসা বা স্টাডি ভিসার জন্য আবেদন করা যায়। তো প্রথমত হচ্ছে কানাডা ভিসার জন্য আপনারা সম্পূর্ণ অনলাইনেই অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করতে পারবেন। আর ফর্ম ফিল আপ করাটা কিভাবে করে সেটাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো, যে অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ সম্পন্ন করবেন। আর
অনলাইনে আবেদন শেষ করার পরে আপনাকে হাই কমিশন বা কনসুলেট অফিসে গিয়ে আপনাকে আপনার ছবি এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট, যেটা আপনার আঙ্গুলের ছাপ, বায়োমেট্রিক্স দিতে হবে। সেটা হচ্ছে আপনার বাংলাদেশের বিএফএস দেয়। তো বিএফএস এর ওয়েবসাইটের আমরা লিঙ্কটা আপনাদেরকে দিব, যে ওইখানে গিয়ে টোটাল ইনফরমেশনটা কিভাবে পাবেন। ইভেন বায়োমেট্রিক্স এর ডেট পড়লে বায়োমেট্রিক্স এর আপনার ডেট যখন হবে তখন আঙ্গুল ফিঙ্গারপ্রিন্টটা জমা দিয়ে দিবেন। এই হচ্ছে বিষয়। আর হচ্ছে কানাডা বিষয়ে আবেদনের জন্য আমরা আপনাদের একদম কানাডার যে ইমিগ্রেট ওয়েবসাইট, মেইন ওয়েবসাইট কানাডা গভর্নমেন্টের, সেই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিয়েছি। সেটা লিঙ্কে ক্লিক করলে আপনার এই পেজটা আসবে। তো এই পেজে আমরা কি দেখতে পাচ্ছি, যে আপনার প্রথমত মাই অ্যাপ্লিকেশনটা কি, সেটা হচ্ছে আপনাকে আইআরসিসি পোর্টাল, এটাকে আইআরসিসি পোর্টাল বলে। আমরা যদি এটার ফুল মিনিং জানতে চাই সেক্ষেত্রে কি হবে, সেটা হচ্ছে কি ইমিগ্রেশন, রিফিউজিস এন্ড সিটিজেনশিপ কানাডা। আইআরসিসির ফুল মিনিং হচ্ছে এটা, যে ইমিগ্রেশন, রিফিউজিস এন্ড সিটিজেনশিপ কানাডা। এই আইআরসিসির একটা পোর্টাল আছে, অর্থাৎ ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটে হচ্ছে আপনাকে গিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনি যে বাদ বাকি যে প্রসিডিউর, ভিসা অ্যাপ্লিকেশন করা, দেন হচ্ছে পেমেন্ট ফি করা, দেন হচ্ছে বায়োমেট্রিক্স এর ডেট জানা, এই প্রসিডিউর গুলো আপনি এই আইআরসিসি পোর্টাল থেকে করতে পারবেন। দেন হচ্ছে ভিজিট ভিসা। ভিজিট ভিসা কি, ভিজিট হচ্ছে ইমিগ্রেট, ওয়ার্ক, স্টাডি, সিটিজেনশিপ। এখানে আরো অনেক ধরনের ভিসার ক্যাটাগরি আছে। আমরা যদি এইসব বিষয় নিয়ে বিস্তর জানতে চাই সেক্ষেত্রে আমাদেরকে এই ওয়েবসাইটের বিষয়গুলো ভিজিট করতে হবে। যেমন আমি যদি ভিজিট ভিসা নিয়ে জানতে চাই, সেই ভিজিট ভিসার ক্ষেত্রে আপনারা লিঙ্কে ক্লিক করে ভিজিট ভিসার যাবতীয় বিষয় এখান থেকে জেনে নিতে পারবেন। তো এখান থেকে জানলে ভালো, বাট আমরা আপনাদেরকে যে আজকে ফর্ম ফিল আপটা করবো সেটা হচ্ছে ভিজিট ভিসারই। তো ওইখানে আমরা বাদ বাকি আলোচনা করব। বাট আরো ফার্দার কোনো ডিটেল জানতে চাইলে আপনাকে অবশ্যই এদের এই কানাডার এই গভর্নমেন্ট ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে আপনাকে সবকিছু ডিটেল জানতে হবে যে কোনো বিষয় নিয়ে, কারণ আপনার আপ টু ডেট ইনফরমেশন ওদের ওয়েবসাইটেই পাবেন। আচ্ছা, দেন হচ্ছে কানাডার ভিসার জন্য আবেদন করবেন কিভাবে। তো প্রথমে বললাম কানাডা সরকারের অভিবাসন এবং নাগরিকত্ব বিষয়ক পোর্টাল, যেটাকে বলে আইআরসিসি পোর্টাল। এটা মাথায় রাখবেন যে আইআরসিসি পোর্টালে ভিসার জন্য আবেদন করতে পারবেন। আর এই পোর্টালে ভিসার ধরন ও সেই অনুযায়ী প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে পারবেন। আর এটা নিজেই আপনি চাইলে নিজেই অনলাইনে সম্পন্ন করতে পারবেন। আর অনলাইনে সম্পাদন করার পরে আপনার বায়োমেট্রিক্স দেওয়ার জন্য ঢাকায় কানাডিয়ান হাই কমিশনে যেতে হবে। তো কি কি ধরনের ভিসা দেয় কানাডা সরকারের বিভিন্ন ধরনের অভিবাসন কর্মসূচি রয়েছে, অর্থাৎ তারা কি কি আপনার ভিসা দিচ্ছে সেটার ব্যাপারে তাদের ওয়েবসাইটে বিস্তর লেখা আছে। বাট ম্যাক্সিমাম হচ্ছে মূলত ওদের মেজর ভিসা হচ্ছে ভ্রমণ ভিসা, যেটাকে আমরা ট্যুরিস্ট ভিসা বলি আর কি। তো ট্যুরিস্ট ভিসাটা প্রচুর পরিমাণে মানুষ যাচ্ছে এখন, বাংলাদেশ থেকে হোক বা অন্যান্য কান্ট্রি থেকে হোক, কানাডায় ট্যুরিস্ট ভিসাতে প্রচুর পরিমাণে মানুষ ফ্লাই করতেছে কানাডায়। দেন হচ্ছে শিক্ষার্থী ভিসা হচ্ছে স্টুডেন্ট ভিসা, অর্থাৎ আপনি কানাডার কোনো ইউনিভার্সিটিতে বা কোনো স্কুল কলেজে পড়াশোনা করতে যাবেন, সেটা আন্ডার গ্রাজুয়েট হোক বা পোস্ট গ্রাজুয়েট হোক। তো ওই প্রোগ্রামে আপনাকে অ্যাপ্লাই করতে হলে আপনাকে স্টুডেন্ট ভিসায় গিয়ে অ্যাপ্লাই করতে হবে। থার্ড হচ্ছে কর্ম ভিসা হচ্ছে ওয়ার্ক ভিসা, অর্থাৎ আপনি কোনো স্কিল ওয়ার্কার বা আপনি কোনো স্পেসিফিক কোনো কাজে পারদর্শী, সেটা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড হতে পারে, ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হতে পারে বা অন্য কোনো যে কোনো ব্যাকগ্রাউন্ড হতে পারে, যে আপনি ওই কাজে পারদর্শী, সেক্ষেত্রে আপনাকে ওই কান্ট্রির কোনো একটা কোম্পানি হায়ার করতে চাচ্ছে, সেক্ষেত্রে আপনি কি কর্ম ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এছাড়াও পার্মানেন্ট রেসিডেন্ট ভিসাকে বলে, যেটাকে স্থায়ী বসবাসের ভিসা বলে। অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা যদিও এটা খুবই কম দেয় কানাডিয়ান গভর্নমেন্ট, ওরা চায় না যে আপনি পার্মানেন্টলি ওইখানে মুভ করেন। তো বেসিক্যালি আপনার পেপার ডকুমেন্টস এবং আপনার অ্যাপ্লাই করার অনুসারে ওরা আপনাকে ভিসা অ্যাপ্রুভ করবে। তো কানাডা ভ্রমণ ভিসা আপনাকে কিভাবে পাবেন। তো মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং উচ্চ আয়ের বেশিরভাগ দেশের নাগরিকদের কানাডা যাওয়ার জন্য ভিসার প্রয়োজন হয় না। তবে আপনার অন্যান্য দেশের বেশিরভাগ বিদেশিকে কানাডা সরকারের ওয়েবসাইট থেকে অবশ্যই একটি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন, অর্থাৎ এটাকে সংক্ষেপে ইটিএ বলে, ইটিএ সংগ্রহ করতে হবে, যা আপনি অনলাইনে আবেদন করার পর কর্তৃপক্ষ অনুমোদন সাপেক্ষে পেতে পারেন। এখন দেখেন যে কানাডা ভ্রমণে যাওয়ার জন্য আপনার ভিসার প্রয়োজন আছে কিনা, তাই ওয়েবসাইট থেকে জেনে নিতে পারেন। আমরা একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা কিছু কোশ্চেনার পাবেন। ওই কোশ্চেনারে ক্লিক করলে আপনার ভিসার প্রয়োজন আছে কি আছে না সেটা জানতে পারবেন। তো ম্যাক্সিমাম যদি আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করবো, অবশ্যই আমাদের ভিসার দরকার হবেই, স্বাভাবিক, ভিসা লাগবে আমাদের। তো মূলত কানাডা ভ্রমণ ভিসা পাওয়ার জন্য আপনাকে যা যা দেখাতে হবে,
প্রথমত হচ্ছে ভ্রমণের পুরো সময় জুড়ে আপনার ব্যয় নির্বাহ করার সক্ষমতা, অর্থাৎ আপনি যে কানাডাতে অ্যাপ্লাই করবেন অথবা কানাডা আপনি গিয়ে থাকবেন, থাকা খাওয়ার যে একটা লিভিং কস্ট, সেই কস্টটা আপনাকে ফুলফিল করতে হবে। তো ফুলফিল করার জন্য আপনাকে সাপোর্টিভ ডকুমেন্টস কি কি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনি যে বাংলাদেশে মোটামুটি একটা ভালো আহ লাইফ লিড করেন, ভালো লাইফস্টাইল লিড করেন, আপনার একটা ব্যাংক ব্যালেন্স আছে, এই বিষয়গুলো আপনাকে যে আপনি ব্যয় নির্বাহ করতে পারবেন ওইটা সক্ষমতা প্রমাণের জন্য আপনাকে আপনার আহ কি বলে ফিনান্সিয়াল স্টেটমেন্ট খুব জোরালো হইতে হবে, এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখাইলে তারা আপনাকে বুঝবে যে না আপনি কানাডাতে গিয়ে আপনার যে ট্রাভেল কস্ট ওইটা আপনি বেয়ার করতে পারবেন। দেন হচ্ছে ভ্রমণ শেষে কানাডা ত্যাগ করার নিশ্চয়তা, অর্থাৎ দেখেন অনেকে ট্যুরিস্ট ভিসা যায়, ট্যুরিস্ট ভিসা গিয়ে হয় কি ওইখানে থেকে যাওয়ার প্ল্যান করে, এটা ইলিগাল এক কথায়। তো আপনার কানাডা গভর্নমেন্টকে আপনাকে বুঝাতে হবে যে আপনি ওই দেশে ট্যুরিস্ট ভিসাতে যাবেন জাস্ট ট্যুর করার জন্য, অর্থাৎ আপনার পারপাসটা হচ্ছে ট্যুর, আপনি শুধু ভ্রমণের উদ্দেশ্যে যাবেন, দেন সেখান থেকে আবার ব্যাক করে আসবেন। তো ব্যাক করে আসার নিশ্চয়তা আপনাকে দেখাতে হবে কানাডা গভর্নমেন্টকে। কানাডিয়ান গভর্নমেন্ট তো আপনাকে মুখের ভাষা বুঝবে না, আপনার ডকুমেন্টেশনের ভাষাটা বুঝবে, যে আপনি কি কি ডকুমেন্ট দিচ্ছেন ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। এখন দেখেন যে আপনি একটা হাই স্যালারিতে একটা ভালো বাংলাদেশের একটা কোম্পানিতে জব করেন, মোটামুটি হাই স্যালারি আপনার, তো আর আপনার ফ্যামিলি, আপনি ম্যারিড, আপনার ফ্যামিলি, আপনার ওয়াইফ, আপনার চাইল্ড, বাচ্চা কাচ্চা ঢাকাতে আছে অলরেডি। তো এখন আপনি যদি অ্যাপ্লাইটা করেন সেক্ষেত্রে কি হবে, কানাডিয়ান গভর্নমেন্টের যে বিষয় অফিসার সে দেখবে কি যে আপনি ম্যারিড, আপনি একটা ভালো কোম্পানিতে জব করতেছেন, একটা হ্যান্ড স্যালারি পাচ্ছেন, আপনার ওয়াইফ, চিলড্রেন সবাই, চিলড্রেনরা কোন একটা স্কুল কলেজে বা ছোট যে কিন্ডার গার্ডেন ওই স্কুলে পড়াশোনা করতেছে, এই ডকুমেন্ট গুলো যখন দিচ্ছেন তখন তারা দেখবে যে না আপনার একটা ফুল ফ্যামিলি, আপনার ফ্যামিলি লাইফ বাংলাদেশে আছে, আপনি একটা ভালো জব করেন, আপনি চাইলেই কানাডাতে গিয়ে থাকবেন না, আপনার ফিরে আসতে হবে। এখন দেখেন যে যার কোনো জব নাই বা তার ফ্যামিলিও নাই, তো সে কিভাবে কিভাবে প্রুভ করবে যে সে যে বাংলাদেশ কানাডাতে গিয়ে আবার ব্যাক করবে না, সেটা কি গ্যারান্টি আছে? তো এটা হচ্ছে পার্সন টু পার্সন ভ্যারি করে, আপনি কার কার জন্য অ্যাপ্লাই করতেছেন বা আপনি নিজের জন্য অ্যাপ্লাই করলে আপনি কিভাবে অ্যাপ্লাই করলে, এটা ওয়ান কাইন্ড অফ আপনাকে সেন্স খাইতে হবে যে আপনি কিভাবে অ্যাপ্লাই করলে কানাডিয়ান গভর্নমেন্ট বুঝবে যে আপনি কানাডাতে ভ্রমণ শেষ করে আবার ব্যাক করবেন। অর্থাৎ আপনি এমন কিছু ফাইল বা ইয়ে দেখাতে হবে যে না আমি আসলে কানাডাতে পার্মানেন্টলি থাকবো না, আমি ব্যাক করে চলে আসবো বাংলাদেশে। তো এই বিষয়গুলোকে আপনাকে নজর দিতে হবে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করবেন। তো ডকুমেন্টেশনটা আপনি ওইভাবে সাজাতে হবে। দেন হচ্ছে আপনার কানাডা যদি প্রথমবারের মতো কানাডা ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনাকে অবশ্যই বায়োমেট্রিক জমা দিতে হবে, এবং এটা হচ্ছে কানাডান কনসুলেট অথবা হাই কমিশনে গিয়ে দেওয়া যাবে। আর কানাডার ভ্রমণ ভিসার বিস্তারিত যে লিঙ্ক, এই লিঙ্কটা আমরা আপনাদেরকে দিয়ে দিয়েছি, এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা বিস্তারিত দেখতে পাবেন। আমি ক্লিক করে দিচ্ছি। দেখেন যে প্রিপেয়ার ডকুমেন্টস এন্ড অ্যাপ্লাই, তো এখানে হচ্ছে ওরা প্রত্যেকটা কোশ্চেন করছে। দেখেন কানাডার যে ভিসা অ্যাপ্লিকেশন প্রসিডিওর এটা খুবই মজার, সেটা হচ্ছে আপনি একটা ধাপ শেষ করার পরে আরেকটা ধাপে যাবেন। আমরা অন্যান্য ভিসার ক্ষেত্রে যেটা দেখছি যে থাইল্যান্ডের ভিসা, দেন হচ্ছে আপনার ইন্ডিয়ান ভিসা, যে একটা ফর্ম ফিল আপ করলাম, ফর্ম ফিল আপ করে বিভিন্ন ইনফরমেশন দিলাম, দিয়ে দেওয়ার পর সাবমিট হয়ে গেল। বাট এই জিনিসটা একটু অন্যরকম, এখানে এখানে কি ওরা কিছু কোশ্চেন এয়ার করে, কোশ্চেন এয়ার করার পরে দেন এই যে আফটার ইউ অ্যাপ্লাই, এই ক্লিক করার পর আপনার ধাপ মানে একটা স্টেপ পর স্টেপ আপনাকে ফলো করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে দেখেন কানাডা কর্ম ভিসা পাবেন কিভাবে, অনেকেরই কোশ্চেন থাকে যে কানাডা জব ভিসা কেমন। আসলে কানাডা জব ভিসা যে দেয় না এমনটা না, কানাডা আপনার জব ভিসা দেয়। তো আপনার 2021 সালে ওদের একটা গভর্নমেন্টের একটা ডিক্লারেশন ছিল যে ওরা আগামী 3 বছরে কানাডায় অন্তত 12 লাখ বিদেশি কর্মী কাজের সুযোগ পাবে, অর্থাৎ তারা 12 লাখ ফরেন আপনার যারা ওয়ার্কার আছে বা অভিবাসী, অর্থাৎ 12 লাখ তারা কর্মী দিবে শুধু, যে বিভিন্ন কান্ট্রি থেকে, সেটা বাংলাদেশে হইতে পারে। তো অনেকগুলো কান্ট্রি থেকে তারা একটা ডিক্লারেশন দিচ্ছে যে 12 লাখের বেশি তারা বিদেশি কর্মী নিবে তাদের কান্ট্রিতে কাজ করার জন্য। তো এখন কর্ম ভিসাটা, ওয়ার্ক ভিসাটা পাওয়ার প্রসিডিউরটা কি দেখেন, প্রথম হচ্ছে কানাডা কাজের সন্ধান করতে হবে। তো কানাডা কাজের সন্ধান করতে হবে কি, কানাডাতে বিভিন্ন আপনার কোম্পানি আছে, তাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে, তাদের ভ্যাকেন্সি গুলো দেখতে হবে। তো ওই ভ্যাকেন্সি যদি পান, তো ভ্যাকেন্সি পাওয়ার পরে আপনি তাদের ইমেলে
সরাসরি মেইল করতে হবে। যে যেমন দেখেন যেখানে আমরা একদম লিখে দিয়েছি যে যদি ভাগ্য ভালো হয় তাহলে ভালো কোনো নিয়োগকর্তার সন্ধান পেতে পারেন আপনি। অর্থাৎ আপনি কোনো ভালো একটা কোম্পানির একটা অফার পেলেন যে তাদের সাপোজ একজন আইটি অফিসার প্রয়োজন বা একজন সফটওয়্যার ডেভেলপার প্রয়োজন। তো এখন আপনার সফটওয়্যার ডেভেলপার স্কিল আছে, আপনি সফটওয়্যারের কাজ জানেন, বা সেটা এজ ইট ইজ যে কোনো সেক্টর হতে পারে, সেটা যে একদম আইটি সেক্টর হতে হবে তা না, বিভিন্ন সেক্টরের যে একটা কোম্পানির লোক দরকার। তো আপনি ওদের ইমেইলে যোগাযোগ কমিউনিকেট করলেন, কমিউনিকেশন করে তাদেরকে বললেন যে আমার কাছে লোক আছে বা আমি নিজে পার্সোনালি যেতে ইচ্ছুক, আমার এই কোয়ালিফিকেশন, আমার এই কোয়ালিফিকেশন আছে, আমি চাই তোমার কোম্পানিতে জয়েন করতে অ্যাজ এ ওয়ার্কার। তো সেক্ষেত্রে ওই কোম্পানি মূলত আপনাকে কি বলবে, ওয়ার্ক পারমিটের ব্যবস্থা করে দিবে। ঠিক আছে, ওইখান থেকেই দেন হচ্ছে আপনার কাছাকাছি এলাকায় কোনো নিয়োগকারী সংস্থাতে খুঁজুন। অর্থাৎ আপনি ঢাকায় অনেকে কানাডা নিয়ে কাজ করে, অনেকে এজেন্সি, ট্রাভেল এজেন্সি বা কনসাল্টিং ফার্ম তারা কাজ করে বলতে কি তারা ওইভাবেই লিয়াজু মেনটেন করে কানাডার যে কোম্পানিগুলা ওয়ার্কার নেয়, তো তাদের সাথে লিয়াজু মেনটেন করে তারা কনসালটেন্সি করে। তো তাদেরও আপনি ধারস্থ হতে পারেন যদি আপনি নিজে আসলে ফাইন্ড আউট না করতে পারেন যে এই মুহূর্তে লোকজন প্রয়োজন, এটা ফাইন্ড আউট না করতে পারলে আপনি এই ধরনের যারা কনসালটেন্সি ফার্ম বা নিয়োগকারী সংস্থা তাদের হেল্প নিতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু স্মার্ট হইতে হবে, যথেষ্ট যাচাই বাছাই করতে হবে, কারণ কানাডা নিয়ে বাংলাদেশে অনেক ধরনের প্রতারণা মানে হয়ে আসছে এবং হচ্ছে এবং হবেও। আপনি যদি এই জিনিসগুলো যাচাই বাছাই না করতে পারেন সেক্ষেত্রে আসলে আপনার প্রতারণা বা স্ক্যামের শিকার হতেও পারেন। তো আমরা আজকের এই ক্লাসে আপনাদেরকে ওই ব্রিফটাই দিব যাতে করে আসলে আপনারা জিনিসগুলো বুঝেন যে আসলে কি কি বিষয় ফলো করতে হয়। যেমন আপনার কানাডার ভিসার হলে কানাডার যে আবেদনের যে স্ট্যাটাস, অর্থাৎ আপনার ভিসার প্রসিডিউরটা কেমন। আমাদের রিসেন্ট একটা আমাদের স্টুডেন্ট, সেটা হচ্ছে উনি একটা প্রবলেম ফেস করছে মানে কি অনেক খুব বড় একটা ক্রাইসিস ফেস করছে। সেটা হচ্ছে কি উনি কানাডা যে উনি ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা অ্যাপ্লাই করতো। এটা আমি লাইভ ক্লাসে বলতেছি যাতে আপনাদেরকে সতর্ক করার জন্য, যে হচ্ছে ফেক ডকুমেন্ট দিয়ে ভিসা অ্যাপ্লাই করতো, তো ভিসাটা ফেক ছিল। তো ওই ভদ্রলোক জানতোই না যে ভিসা কিভাবে আপনার চেক করতে হয়। হ্যাঁ, যে ফেক ভিসা আপনাকে ধরিয়ে দিল, আপনি চেকই করার কোনো ওয়ে জানলেন না যে ভিসাটা কি আদৌ রিয়েল না আর ফেক, এটা আমি চেক করতেই পারলাম না বা জানলাম না, তাহলে তো আপনি প্রতারিত হওয়ার সুযোগ আরো বেশি থাকবে। তো কিভাবে ভিসা চেক করা যায়, বা বিএফএস বলেন বা কানাডিয়ান যে ইমিগ্রেশন ওয়েবসাইট, ওই ওয়েবসাইটে গিয়ে চেক করবেন যে আপনার আসলে ভিসাটা ভ্যালিড কিনা। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফেক ভিসা দিয়ে অ্যাপ্লাই করে, ফেক ভিসা হয়, দেন হচ্ছে ফ্লাই করে আবার কানাডা ইমিগ্রেশন থেকে ফেরত পাঠিয়ে দেয়, হঠাৎ কানাডাতে ঢুকতে দিচ্ছে না। তো এক্ষেত্রে আসলে অনেক ধরনের প্রবলেম ফেস করে যারা আসলে জানে না জিনিসগুলা বা প্রপার, যারা ফেক জিনিস নিয়ে কাজ করে। তো তারা আপনাদেরকে আসলে অনেক কিছু বুঝাবে। তো যাতে ওই ধরনের থেকে আপনারা অ্যাভয়েড করেন ওই বিষয়গুলো থেকে, সেটার জন্যই মূলত আপনারা এই যে কোর্সে ভর্তি হইলেন, যে আসলে ভিসা নিয়ে যাতে আপনাদের আর কেউ ধোঁয়াশা ক্রিয়েট না করতে পারে। অ্যাটলিস্ট কিছু অন্তত আপনাদের মাথায় থাকে যে না, জিনিসগুলো এমন না, এটা লিগেল প্রসিডিউর করা যায় বা লিগেল ওয়েগুলা কি। আচ্ছা, দেন হচ্ছে ওয়ার্ক ভিসার আমরা একটা লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিলাম, এই লিঙ্কে ক্লিক করলে আপনারা ওয়ার্ক ভিসার যাবতীয় ইনফরমেশন পাবেন। আচ্ছা, দেন হচ্ছে কানাডা শিক্ষার্থী ভিসা অর্থাৎ স্টুডেন্ট ভিসা। যদিও স্টুডেন্ট ভিসা আপনার কানাডা গভর্নমেন্ট আইএলটিএস দেয় না, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি হচ্ছে আপনার লাগবে ম্যান্ডেটরি। আপনার আইএলটিএস মিনিমাম 6 to 6.5 এরকম হলে আপনি যে কোনো কানাডার ইউনিভার্সিটিতে আপনি স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা, দেন হচ্ছে কানাডা স্থায়ী বসবাসের সুযোগ পাওয়ার উপায় কি। দেখেন, আপনি যদি কানাডায় স্থায়ীভাবে বসবাস করতে চান তাহলে আপনাকে একটি জিনিস প্রদর্শন করতে হবে। আপনি কানাডার যেখানে বসবাস করতে চান সেখানকার কর্তৃপক্ষ আপনার কাজের অভিজ্ঞতা এবং শিক্ষাগত যোগ্যতার মাধ্যমে কিভাবে উপকৃত হবে সেটি উপস্থাপন করতে হবে। অর্থাৎ আপনি কানাডার যে স্টেটে যাবেন না কেন, কানাডাতে অনেকগুলো সিটি আছে। আমরা যদি জুম করি দেখেন, ভ্যানকুভার, দেন হচ্ছে অন্টারিও, অটোয়া, টরন্টো, মন্ট্রিয়াল, এইসব এরিয়াতে ম্যাক্সিমাম হচ্ছে টরন্টো, অটোয়া হচ্ছে মন্ট্রিয়াল, এই জোনগুলোতে হচ্ছে বাংলাদেশি বা ম্যাক্সিমাম কানাডার পপুলেশন এখানে এরা বসবাস করে। তো এইসব কান্ট্রির লোকজন আপনার দ্বারা কিভাবে উপকৃত হবে সেটার আপনি একটা
যেটাকে বলে লেটার দিতে হবে, অ্যাপ্লিকেশন লেটার, যে উপস্থাপন করতে হবে যে আপনার শিক্ষাগত যোগ্যতা, দেন হচ্ছে আপনার কাজের অভিজ্ঞতা, আপনি যে কানাডাতে ওইখানে স্থায়ীভাবে বসবাস করলে কানাডা গভর্নমেন্ট কিভাবে উপকৃত হবে, ওইটা আপনাকে ক্লারিফাই করতে হবে। আর হচ্ছে আর আপনার পরিবারের কোনো সদস্য যদি আগে থেকে কানাডায় বসবাস করেন, তাহলে তার সাথে মিলিত হওয়ার জন্য স্থায়ী বসবাসের অনুমতির আবেদন করতে পারেন। এখন দেখেন, আপনার রিলেটিভ অর্থাৎ কোন রিলেটিভ থাকে, তার সাথে আপনি মিট করতে যাচ্ছেন, তার সাথে পার্মানেন্টলি একসাথে বসবাস করার প্ল্যান আছে আপনার, তো সেক্ষেত্রে আপনি ওই রেফারেন্স দিয়ে আপনার রিলেটিভ বা আপনার ফার্স্ট ব্লাড হতে পারে, ফার্স্ট ব্লাডের রেফারেন্স দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারেন যে স্থায়ী ইমিগ্রেন্ট মানে স্থায়ী বসবাস, যেটাকে আমরা পার্মানেন্ট রেসিডেন্স বলি, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্স ভিসার জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন ওই রেফারেন্সে যে আপনার কোনো রিলেটিভ ওইখানে থাকে। আর হচ্ছে আপনার কানাডায় গিয়ে নতুন করে ব্যবসা শুরু অথবা সফল ব্যবসা চালিয়ে যেতে চান বলে উল্লেখ করতে পারেন। এখন দেখেন, আপনি আপনি একটা ভালো পয়সার মালিক, তো আপনি কানাডাতে ব্যবসা করতে যাচ্ছেন, বিজনেস করতে যাচ্ছেন, তো বিজনেস করতে গেলে ওখানে আপনাকে ইনভেস্ট করতে হবে, ইনভেস্টমেন্ট দেখাতে হবে, যে আপনি কানাডা গভর্নমেন্টকে দেখাতে হবে যে আমি তোমার দেশে বিজনেস করতে আসছি, আমি এখানে এত পরিমাণ মানি ইনভেস্ট করছি, তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আসছি, তো যেহেতু আমি এখানে বিজনেস করার জন্য আসছি, আমি এখানে ভালো একটা ইনভেস্টমেন্ট করছি, তো সেক্ষেত্রে আমাকে তোমার কান্ট্রি চাইলে আমাকে পার্মানেন্ট রেসিডেন্ট দিতে পারে। অর্থাৎ অবশ্যই আপনার ওই ভ্যালিড রিজন আছে যে আপনি ওই কান্ট্রিতে ইনভেস্ট করছেন, যেটা অনেক কান্ট্রি দেয়, যেমন দুবাই দেয়, দুবাই ইনভেস্টর ভিসা দেয়, তো দুবাই ইনভেস্টর ভিসার একটা আলাদা একটা ক্রাইটেরিয়া থাকে, আলাদা একটা ভ্যালু থাকে, আর ওরা ইনভেস্টর ভিসা যারা এন্ট্রি নেয় যে কোনো কান্ট্রিতে, তারা ওদেরকে ওইভাবে মূল্যায়ন করে, ওইখানে মানে ওই পরিমাণ ভ্যালুটাই দেয় যারা যতটা পাওয়া উচিত। তো আপনি যদি ইনভেস্টমেন্ট করেন বা বিজনেস করার জন্য কানাডাতে ইমিগ্রেট করেন, তো সেক্ষেত্রে আপনাকে কানাডা স্থায়ী বসবাসের একটা অ্যাপ্লাই করতে পারবেন এই ইস্যুতে। দেন হচ্ছে আপনার বিদেশিরা কানাডা যাওয়ার জন্য যোগ্য কিনা তা যাচাই করে দেখতে দেশটি সরকার একটি ওয়েবসাইট চালু করেছে, যে ওয়েবসাইটটার লিঙ্কটা আমরা অলরেডি আপনাদেরকে এর আগে এই যে দিয়ে দিছি, এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা সকল বিষয় জানতে পারবেন। আচ্ছা, তো এই হচ্ছে জবাব, যে জবাব আপনি এই লিঙ্কে ক্লিক করলে আপনার ওরা কিছু কোশ্চেন করবে, কোশ্চেনের অ্যান্সার গুলো আপনারা করবেন, দেখলে বুঝবেন যে আপনার আপনি এলিজিবল কিনা, অর্থাৎ কানাডাতে পার্মানেন্ট রেসিডেন্ট পাওয়ার জন্য এলিজিবল কিনা। দেখেন, এখানে ওরা কিছু কোশ্চেন করতেছে যে ফাইন্ড আউট ইফ ইউ আর এলিজিবল টু অ্যাপ্লাই, অর্থাৎ আপনার আপনি এলিজিবল কিনা। দেখেন কি লিখছে, যে হোয়াট উড ইউ লাইক টু ডু ইন কানাডা, আপনি কানাডাতে মানে কি করতে চাচ্ছেন, স্টাডি, ভিজিট, মুভ দেয়ার, ওয়ার্ক, ট্রানজিট আর ট্রাভেল এন্ড ওয়ার্ক, কোনটা? আপনি যদি ভিজিট দিলেন। দেন হচ্ছে হাউ লং আর ইউ প্ল্যানিং টু স্টে ইন কানাডা, অর্থাৎ আপনি কতদিন যাবত কানাডায় স্টে করতে চাচ্ছেন, এটা আপনি আপনার মতো দিবেন, যে টেম্পোরারি, পার্মানেন্টলি। পার্মানেন্টলি হলে পার্মানেন্টলি রিজনে বলতে হবে যে আপনি পার্মানেন্টলি কেন স্টে করতে চাচ্ছেন, রিজন কি, ভ্যালিড রিজন কি, ওইটা আপনাকে ক্লারিফাই করতে হবে। দেন হচ্ছে সিলেক্ট দ্য কোড দ্যাট ম্যাচেস দ্য ওয়ান অন ইউর পাসপোর্ট, অর্থাৎ আপনি কোন কান্ট্রির হোল্ডার। তো আমরা যেহেতু বাংলাদেশ, আমরা বাংলাদেশটাই ইয়ে করবো, বিজিডি, বাংলাদেশ। Then it's what is your current country, territory of residence? If you are presently in Canada, you should select Canada. অর্থাৎ আপনি এখন বর্তমানে কোথায় আছেন, আপনি কোন কান্ট্রিতে আছেন। তো এখানে যেহেতু আমরা বাংলাদেশে আছি, বাংলাদেশে আমরা ক্লিক করব। Then হচ্ছে do you have a family member who is Canadian citizen or permanent resident and is 18 years or older? অর্থাৎ আপনার কোনো ফ্যামিলি মেম্বার আছে কিনা যারা অলরেডি কানাডিয়ান সিটিজেন অথবা পার্মানেন্ট রেসিডেন্ট। তো ইয়েস অর নো, যদি ইয়েস হয় ইয়েস দিবেন, নো হলে নো দিবেন। দেন হচ্ছে হোয়াট ইজ ইউর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থের সালটা দিবেন। দেন হচ্ছে দিয়ে নেক্সটে যাবেন। এইভাবে কিছু কোশ্চেন করবে ওরা, ওই কোশ্চেনের অ্যান্সার দেখে আপনার একটা আনসার ওদের ওয়েবসাইট থেকে আপনারা পাবেন, অর্থাৎ নিজেকে যাচাই করবেন আর কি, যে আপনি এলিজিবল কিনা ভিসার জন্য, ওরা আপনাকে জানিয়ে দিবে আপনার। আচ্ছা, তো অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য জানার জন্য এবারে আপনাকে অপেক্ষার পর গুনতে হবে। আপনি যদি কানাডায় স্থায়ীভাবে বসবাসের যোগ্য হন, তাহলে দেশটির সরকার আপনাকে একটি কার্ড দিবে যা পার্মানেন্ট রেসিডেন্ট বা পিআর কার্ড নামে পরিচিত, অর্থাৎ এটাকে পিআর কার্ড বলে, আর যেটাকে পার্মানেন্ট রেসিডেন্ট কার্ড বলে।
আপনি যদি এলিজিবল হন সেক্ষেত্রে আপনাকে কানাডিয়ান গভর্নমেন্ট একটা কার্ড দিবে, ফিআর কার্ড। আর এই কার্ড পাওয়ার পর আপনি যখন কানাডায় যাবেন তখন সেখানকার কর্মকর্তাদের কাছে আপনাকে এই কার্ড ও পাসপোর্ট প্রদর্শন করতে হবে। আচ্ছা, দেন হচ্ছে স্থায়ী বসবাসের অনুমতির পর যেসব সুবিধা পাবেন। দেখেন, স্থায়ী বসবাসের অনুমতি পাওয়ার সাথে সাথে আপনি বিশ্বের উন্নত এই দেশটিতে নানা ধরনের সুযোগ সুবিধা পাবেন। প্রথমত কি, কানাডার নাগরিকরা যে ধরনের সামাজিক সুযোগ সুবিধা পান আপনিও সেসবের বেশিরভাগ সুবিধা পাবেন। অর্থাৎ এজ এ পার্মানেন্ট রেসিডেন্ট হিসাবে কানাডায় আপনি যদি ভিসা পান সেক্ষেত্রে একদম কানাডিয়ান সিটিজেনরা যেই সুযোগ সুবিধা পায় আপনিও সেটাই পাবেন। পাশাপাশি সরকারি স্বাস্থ্য সেবা, দেন হচ্ছে কানাডার যে কোনো স্থানে বসবাস, পড়াশোনা, দেন হচ্ছে কানাডিয়ার সব আইন আপনাকে মেনে চলতে হবে। আর হচ্ছে দেখেন, আপনি যদি কানাডিয়ান ইমিগ্রেন্ট হন, অর্থাৎ পার্মানেন্ট রেসিডেন্ট হয়েছেন বাট আপনি ইমিগ্রেন্ট অর্থাৎ আপনি অভিবাসী, সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু কাজ করতে পারবেন না। আপনি স্থায়ী বসবাসের অনুমতি পাইছেন, ঠিক আছে, বাট কিন্তু কিছু নির্দিষ্ট কাজ আপনি চাইলেও করতে পারবেন না। যেমন ভোট দেওয়ার অধিকার পাবেন না, অর্থাৎ ভোটাধিকার পাবেন না। আপনি চাইলে কানাডিয়ান যে আপনার যে ইলেকশন হয়, পার্লামেন্ট ইলেকশন, যা গভর্নমেন্ট যে ইলেকশন গুলা, ওই ইলেকশনে আপনি পার্টিসিপেট করতে পারবেন না, অর্থাৎ ভোটের অধিকার আপনি পাবেন না। এরপরে রাজনৈতিক কোনো দলের পদে থাকতে পারবেন না, অর্থাৎ আপনি পলিটিক্সে ইনভলভ হতে পারবেন না চাইলেও। আপনি যদিও পার্মানেন্ট রেসিডেন্ট হোল্ডার, বাট আপনি রাজনৈতিক কোনো দলে হোল্ড করতে পারবেন না, অর্থাৎ পলিটিক্স করতে পারবেন না। যেন হচ্ছে নির্দিষ্ট কিছু চাকরি করতে পারবেন না। এখন দেখেন, কানাডিয়ান গভর্নমেন্ট কিছু চাকরি ওদের নির্দিষ্ট কোটার মধ্যে রাখছে, অর্থাৎ চাইলেও আপনার অভিবাসীরা ওই জব গুলা করতে পারবে না। তো ওই ক্রাইটেরিয়া কিছু আছে, কিছু জব লিস্ট আছে, আপনার চাইলেও অভিবাসীরা পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার পরও ওই চাকরিগুলো করতে পারে না। তো এখন হচ্ছে আমরা প্র্যাকটিক্যালি যাব যে আসলে আইআরসিসি পোর্টালে ওয়েবসাইটে কিভাবে আবেদন করে, দেন হচ্ছে ট্যুরিস্ট ভিসা এবং ব্যবসায়িক ভিসার জন্য কিভাবে সিলেক্ট করে, দেন পাসপোর্টের তথ্য কিভাবে প্রদান করে, কি কি ডকুমেন্টেশনের প্রয়োজন হয়, ওইসব বিষয় আমরা এখন প্র্যাকটিক্যালি দেখব। আচ্ছা, তো আমি এখন এখানে একটু ব্রেক নিচ্ছি। আমাদের যে উনি সজীব সাহেব ট্রেনার আমাদের, উনি আপনাদের সাথে জয়েন হবে খুব শীঘ্রই। তো উনি আপনাদের এই বিষয়গুলো নিয়ে আজকে প্র্যাকটিক্যাল ক্লাসটা গো অন করবে। ধন্যবাদ কষ্ট করে সাথে থাকার জন্য। আচ্ছা, আমরা সরাসরি কিভাবে কানাডা জিসিকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওটাতে চলে যাচ্ছি। কানাডার জিসিকে সম্পর্কে এতক্ষণ আপনারা স্বচ্ছ ধারণা পেয়েছেন আশা করি। তো জিসিকি তে গেলে কিভাবে জিসিকে একটা অ্যাকাউন্ট করতে হয়, অনেকে বলবেন যে জিসিকি কেন লাগে। জিসিকি হচ্ছে অ্যাপ্লিকেশন, একটা অ্যাকাউন্ট জেনারেট করা কানাডার জন্য। একাধিক ফ্যামিলি মেম্বার্স বা একজন হইলো জিসিকি দিয়ে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট করতে, অ্যাকাউন্ট ডিটেলস করতে হয় এবং হচ্ছে আমরা সাবমিশনটা এখান থেকে কমপ্লিট করতে হয়। তো জিসিকি তে যখনই ঢুকবো আমরা তখন হচ্ছে ওদের ইমিগ্রেশনে অনেক সময় ডেভেলপের কাজ চলে। তো এটা মানে আমরা দেখবো যে ওয়েব ডেভেলপের কাজটা যদি থাকে তাহলে নোটিশ দেওয়া থাকবে। অনেক সময় আমরা সাইন ইন করতে গেলেও বা হচ্ছে পেমেন্টে ট্রাই করবো কিন্তু লগ ইন হবে না। তো সেই ক্ষেত্রে হয়তো দেখা গেছে আপনি জিসিকি তে গেলেন বারবার কিন্তু লগ কিছুই করতে পারবেন না। তো এটা হচ্ছে ওদের কিছু টাইম থাকে, ওই টাইমের নোটিশ দেওয়া থাকবে অ্যাডভান্স। তো জিসিকি ইউজার এন্ড পাসওয়ার্ড মানে এখানে হচ্ছে আপনার অ্যাপ্লিকেন্ট যে যার জন্য অ্যাপ্লাই করবে বা ফ্যামিলি মেম্বার যে কোনো হতে পারে, তো একটা ইউনিক একটা আইডেন্টি এখানে হচ্ছে আপনার। ওরা বলে যে আপনার অ্যাকচুয়াল যে নাম আছে পাসপোর্ট, অ্যাজ পার পাসপোর্ট, এটা অ্যাভয়েড করার জন্য যে কোনো একটা নামে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনার স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে, পাশাপাশি কিছু সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। তো এটা দেখেন, এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট নতুন করে করব তাহলে আমরা সাইন আপ দিলাম। অ্যাজ ইউজুয়াল যে কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যেরকম টার্ম এন্ড কন্ডিশন অ্যাকসেপ্ট দেওয়া লাগে আপনারা সবাই জানেন। তো টার্ম এন্ড কন্ডিশন দেওয়ার পরে এখানে হচ্ছে আগে বললাম যে একটা ইউনিক ইউজার আইডি ক্রিয়েট করতে হবে, ইউজার নেম, যেটা আমি যে কোনো সময় সাইন ইন করবো। তো এটা আপনার মতো করে, হ্যাঁ আপনার মতো করে যেইভাবে দিবেন হবে, কোনো সমস্যা নেই। বাট ইউনিক না হলে নিবে না এটা। তো অনেকেই এখানে হয়তো দেখা গেছে নিজের নাম দিয়ে দেয় বা হচ্ছে যে যার জন্য অ্যাপ্লাই করবে তার যে ইউনিক নেম হয়তো সারনেম দিয়ে দেয় বা ডেট অফ বার্থ দিয়ে দেয়, যে যেভাবে দেন হবে। বাট হচ্ছে ইউনিক হওয়াটাই মানে এখানে ইউনিক হলে নিবে। তো আমি আমার ইউনিক আইডেন্টি ক্রিয়েট করে নিই।
আচ্ছা, মানে আমার মতো করে আমি নিলাম। এরপরে হচ্ছে কন্টিনিউ দিব, কন্টিনিউ দিলে আমার পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডের কিছু রেস্ট্রিকশন আছে। একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, এখানে 8 to 16 ক্যারেক্টার্স হবে। আর পাশাপাশি এখানে কিছু ক্যারেক্টার দেওয়া আছে, কন্ডিশন দেওয়া আছে। এই কন্ডিশন গুলোর ভিতরে মিনিমাম 3টা ফুলফিল করতে হবে। ভ্যালিড ক্যারেক্টার, লোয়ার কেস, আপার কেস, তারপর হচ্ছে ডিজিট, এরপরে পাসওয়ার্ড ম্যাচ, মানে হচ্ছে আগে যেটা আগে পরে দুইটা যেন ম্যাচ করে। তো দুইটা ম্যাচ না করলে নিবে না, সেটা আমরা সবাই জানি। আর এখানে পাসওয়ার্ডটা যত স্ট্রং দেওয়া যায়, হ্যাঁ, আমি একটা স্ট্রং পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি আমার জন্য। এটা মিডিয়াম লেভেলের একটা পাসওয়ার্ড দিচ্ছি। তো আপনি চাইলে বা আপনারা চাইলে আরো স্ট্রং দিতে পারেন। স্ট্রং দিলে হচ্ছে আপনার গ্রিন সিগন্যাল আসবে। তো আমি এখন মোটামুটি সবগুলা টেরিটোরিয়া ফুলফিল হয়েছে, গ্রিন সিগন্যাল আসছে দেখেন ডান পাশে। আর পাসওয়ার্ডটা এখন ম্যাচ করলে অ্যাকাউন্টটা জেনারেট হয়ে যাবে। সবগুলা টেরিটোরিয়া ফুলফিল হয়ে গেছে পাসওয়ার্ডে। আচ্ছা, এরপর হচ্ছে ক্রিয়েটিভ রিকভারি কোশ্চেন। এখানে হচ্ছে আমরা কোনো কারণে যদি অ্যাকাউন্টটা ডিসেবল হয়ে যায় বা হচ্ছে আপনার কেউ হ্যাক করে নেয়, তো এগুলার জন্য আমার অ্যাকাউন্ট আমি রিকভারি করার জন্য কিছু এখানে কোশ্চেনারিজ আছে। তো এখানে হচ্ছে ওদের এখান থেকে সিলেক্ট করে প্রথমে কোশ্চেন করতে হবে, কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আর পরে হচ্ছে আপনার আরেকটা ধাপ আছে কোশ্চেনারিজের। তো দুইটা ধাপে কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে। তো অনেকে বলতে পারেন যে এত কোশ্চেন কেন? এটা হচ্ছে জাস্ট আপনার অ্যাকাউন্ট প্রাইভেসির জন্য। মানে ওরা প্রায় যেহেতু সবকিছু আমরা অনলাইনে করি, আমার বিচার অ্যাপ্রুভাল অনলাইনে আসবে, বায়োমেট্রিকের অ্যাপ্রুভাল বা হচ্ছে আপডেট অনলাইনে আসবে। আর তারপর হচ্ছে যে কোনো কিছু এখানে হচ্ছে কানাডার যত A to Z, ওয়ার্ক পারমিট ভিসা, তারপর হচ্ছে স্টুডেন্ট ভিসা, তারপর হচ্ছে নন ইমিগ্রেন্ট ভিসা, আর তারপর হচ্ছে যা আছে ওদের যাবতীয় এই পোর্টাল থেকে করতে হয়। এই কারণে অনেক স্ট্রং একটা মানে ওয়েবসাইট, মানে অন্যান্য দেশের তুলনায়। মানে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির অনেকগুলা হয়তো দেখা গেছে আমরা অ্যাকাউন্ট জেনারেট করে করি। এগুলো হচ্ছে আপনার মতো করে আপনি যেভাবে কোশ্চেনটা সিলেক্ট করবেন আপনার মতো করে মনে রাখার মতো। আর পাশাপাশি এগুলো নোট ডাউন করে রাখবেন বা হচ্ছে স্ক্রিনশট রাখবেন, যাতে নেক্সট টাইম কোনো দরকার হলে যার জন্য করেন, আমি যা একজনের জন্য করে দিলেও, মানে কোনো ক্লায়েন্টের জন্য করে দিলেও যেন আমার কাছে সংরক্ষিত থাকে এগুলো। এটা সবাই একটু খেয়াল রাখবেন, কারণ হচ্ছে এক মেইল দিয়ে একবার বেশি অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না। তো সেই ক্ষেত্রে এটা নোট ডাউন করে রাখা ভালো। এখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আমরা স্টেপ বাই স্টেপ দেখবো কিছু কোশ্চেনারি দিয়ে কিভাবে অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করে। যদি আমরা চাইলে আগে ওগুলা অ্যাপ্লিকেশন ফর্ম যে যা আছে এভরিথিং ওগুলো আগে ফিল আপ করতে পারতাম। এখানে আমার এই ক্যারেক্টারটা নিবে না। আচ্ছা, তো এখানে হচ্ছে একটা মেইল অ্যাড্রেস দিতে হবে। আমার যে মেইল অ্যাড্রেসটা আছে, ভেরিফাইড মেইল অ্যাড্রেসটা দিয়ে দিব এখানে। আচ্ছা, এখন মেইল অ্যাড্রেসটা দেওয়ার পরে মেইলে একটা ওটিপি যাবে, ওয়ান টাইম পাসকোড। তো ওটা দিয়ে অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নিতে হবে। এখন কন্টিনিউ করলে একটা ওটিপি যাবে, দেখেন একটা ওটিপি চলে আসছে। এখান থেকে কপি করে সরাসরি আমি অ্যাকাউন্টে দিয়ে দিব। 12 ঘন্টা পর্যন্ত এটার থাকে, ভ্যালিডিটি থাকে। অনেক সময় হয়তো দেখা গেছে যার অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন সে অ্যাভেল না, সমস্যা নেই। যখন আবার লগ ইন করতে যাবেন আইডি পাসওয়ার্ড দিয়ে, তখন এখান থেকে আবার শুরু হবে। এরপরে স্টেপ বাই স্টেপ কন্টিনিউ করবেন। মানে অনেক প্রাইভেসি অ্যাকাউন্টটা মানে করতে গিয়ে অনেকে এই কারণে হচ্ছে খুব নিজে থেকে করতে চায় না, কোনো ট্রাভেল এজেন্সি শরণাপন্ন হয় বা এই বিষয়ে যারা এক্সপার্ট তাদের কাছে শরণাপন্ন হয়। জাস্ট দেখেন কতগুলো স্টেপ অতিক্রম করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতেছে।
এরপর হচ্ছে মেইল ভেরিফিকেশন, মানে ওই যে আমরা ফেসবুকে যেভাবে কি বলে ডিভাইস ভেরিফিকেশন যে একটা অপশন আছে সোশ্যাল মিডিয়ায়, তো ওই টাইপের একটা ভেরিফিকেশন। আপনার যে কোনো সময় যদি অ্যাকাউন্টে লগ ইন করেন, আপনার মেইলে একটা ওটিপি যাবে, বা হচ্ছে আপনি যদি একটা ডেস্কটপ ডিভাইস সেট করে রাখেন, বা ওদের একটা স্মার্ট ফোন ট্যাব অ্যাপস আছে, তো ওই যেইভাবে আপনি ভেরিফাইড করেন সেই অপশনটা এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে যে টার্ম এন্ড কন্ডিশন আছে তাও এগুলো অ্যাকসেপ্ট দিতে হবে। এরপর হচ্ছে কোন মেইলে যাবে, হ্যাঁ কোন মেইলে যাবে, আমি যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি ওই মেইলটাই দিয়ে দিচ্ছি এখানে। মেইলটা দেওয়ার পরে ওয়ান টাইম পাসকোড আবার একটা জেনারেট হলো। এটা হচ্ছে মেইল ভেরিফিকেশন। হ্যাঁ, প্রথমটা ছিল অ্যাকাউন্ট ভেরিফিকেশন, এরপর একটা হচ্ছে মেইল ভেরিফিকেশন। এরপরে দেখেন কিছু এখানে রিকভারি কোড আছে, এগুলা আমরা সেভ করে রাখবো বা প্রিন্ট করে সেভ করে রাখবো, যা নেক্সট টাইম যদি কখনো দরকার হয় তাহলে লাগতে পারে এই জন্য। আচ্ছা, ইন্টারনেটের সমস্যা থাকলে এরকম অনেক সময় এটা ব্রাউজ করতে ঝামেলা হবে। আমরা একটা নতুন ট্যাব অন করে দেখি যে কি অবস্থা। আচ্ছা দেখেন, আমরা তাইলে ওখানে হচ্ছে যে ইউজার আইডি হচ্ছে আর নেম আর হচ্ছে পাসওয়ার্ড জেনারেট করছি, ওটা দিলে আবার লগ ইন করা যায় কিভাবে সেটা একটু দেখে নিই। পাশাপাশি যেহেতু আমাদের লগ ইন ইন্টারনেট ব্রাউজার কারণে লগ ইন হচ্ছিল না, কন্টিনিউ করতে পারতেছিলাম না। আর আমরা যখনই মানে অ্যাকাউন্টে লগ ইন করবো তখন আমাদের যে মেইল দিয়ে ভেরিফাইড করলাম, মেইলে একটা ওটিপি যাবে, যতবারই লগ ইন করবো ততবারই মেইলে একটা ওটিপি জেনারেট হবে, যেহেতু আমরা মেইল ভেরিফাইড দিয়ে দিছি। ডিভাইস ভেরিফাইড দিলে ডিভাইস যে কোনো একটা ডিভাইস থেকে আমরা হ্যাভেল করতে পারতাম। দেখেন আমরা যেহেতু ওখান থেকে ডিঅ্যাক্টিভ হয়ে গেছি, তো আমরা আবার ওখান থেকে শুরু করা লাগতেছে। তো এখানে হচ্ছে মেইলটা আমরা যে মেইল দিয়ে ওটিপি নিব, মানে টু স্টেপ ভেরিফিকেশন যেটা আছে, ওটা মেইল দিয়ে দিলাম, আবার মেইলটা রিপিট করলাম। ওয়ান টাইম পাসকোডটা এখানে দিয়ে দিল। দেখেন ওয়ান টাইম পাসকোডটা কিন্তু আমাদের যেমন বাংলাদেশের বিভিন্ন ব্যাংকে বা হচ্ছে ইয়েতে ওটা অনেক ফাস্ট চলে আসে, যখনই জেনারেট হয় তখনই চলে আসে। আর আগেই বলছিলাম যে এটা সেভ করে রাখার জন্য, এটা আমাদের যেই ফাইলে করব যার জন্য ওর ফাইলে সেভ করে রাখবো, ইন কেস কোনো কারণে যদি দরকার হয়। এরপরে দেখেন সকল টার্ম এন্ড কন্ডিশন বা সিকিউরিটি রেকর্ড এগুলো অ্যাকসেপ্ট করি। আচ্ছা, এখন দেখেন সব অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করার উপর হচ্ছে আমরা যে যার জন্য করব অ্যাকাউন্টটা তার অ্যাজ পার পাসপোর্ট সারনেম গিভেন নেম দিবে। এখন যদি ফ্যামিলি মেম্বার্স কারোর জন্য করি
তো সেই ক্ষেত্রে মেইল প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট দিয়ে তার পাসপোর্টের ডিটেলস দিয়ে এখানে অ্যাপ্লিকেশনটা আমরা কন্টিনিউ করব। এরপর হচ্ছে ইমেল আমরা এতক্ষণ যে ইমেলটা দিয়ে কাজ করলাম ওই অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম ওই ইমেলটা এখানে দিয়ে দিব। এরপর প্রিফারেন্স ল্যাঙ্গুয়েজ, যেহেতু এখানে দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, দুইটা ল্যাঙ্গুয়েজ থেকে ফ্রান্সেস আর হচ্ছে ইংলিশটা আমরা দিয়ে দিব। এরপর হচ্ছে আগে বলছিলাম যে আমরা ওন কিছু কোশ্চেন করব, নিজে কোশ্চেন করব এবং নিজে অ্যান্সার দিব। এগুলো জাস্ট হচ্ছে সব অ্যাকাউন্টটা কিভাবে প্রাইভেসি মেনটেন করা যায় এই জন্যই। এখানে আপনার মতো করে যেভাবে কোশ্চেন করার কোনো সমস্যা নাই, বাট এক কোশ্চেন দুইবার করা বা একই অ্যান্সার যেন দুইবার না হয় এটা একটু খেয়াল রাখলে হবে। এটা আপনাদের মানে আপনি যদি কোনো অ্যাপ্লিকেন্টের জন্য করেন আপনি আপনার মতো করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে বা নোট ডাউন করে রাখতে হবে যে আমি কি অ্যান্সার কোনটা দিলাম। এটা যখন এই অ্যান্সার গুলো যেগুলো দিচ্ছি এগুলো আমরা যখনই অ্যাকাউন্টে লগ ইন করবো তখন ওই ওটিপি যাবে মেইলে, পাশাপাশি এই অ্যান্সার গুলা দিতে হবে। সাবমিশন করলেও দিতে হবে, মানে লাগবে একটা একটা স্টেপে এক দিয়ে। এরপর হচ্ছে যখনই আমরা লগ ইন করবো তখনই প্রতিবারই লাগবে। আর এখানে আরেকটা জিনিস বলি, এখানে ক্যাপস লক লোয়ার আপার কেস লোয়ার কেস কোনো সমস্যা নাই, আপনি যেভাবে দেন ওটা রেস্ট্রিক্টেড না। এরপর হচ্ছে আমরা অ্যাকাউন্টটা কন্টিনিউ দিব ওন কোশ্চেন গুলো ইয়ে করে, তাহলে আমাদের মোটামুটি আমাদের জিসিকি যে অ্যাকাউন্ট জেনারেট হয়ে গেছে। এখন আমরা জিসিকি অ্যাকাউন্ট জেনারেট হয়ে যাওয়ার পরে দেখবো যে কিভাবে একটা জিসিকি তে লগ ইন করবো। এখন অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করে রাখলাম এই পর্যায়ে। হ্যাঁ, এখন আমরা সরাসরি চলে যাব জিসিকি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যে আমরা জিসিকি থেকে কিভাবে লগ ইন করে একটা অ্যাপ্লিকেশন ফর্ম মানে স্টেপ বাই স্টেপ শুরু করা যায়। আমি জিসিকি তে আবার লগ ইন করতেছি, লগ ইনটা দেখে নেন। লগ ইন করলে এখন কি আসবে আমাদের, প্রথমে হচ্ছে ইউজার নেম, আমাদের যেই ইউনিক একটা ইউজার নেম ক্রিয়েট করছিলাম ওটা দিয়ে দিব। দেখেন একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসছে মেইলে, এখান থেকে কপি করে নিব। যতবারই লগ ইন করবো এই মেইল ওটিপি আসবে, কারণ মেইল ভেরিফাইড দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা দেখেন এখানে যেটা ছিল একটা অ্যাপ্লিকেশন ছিল, আমি এটা ডিলিট করে দিচ্ছি আপাতত। এখন দেখেন একদম ফ্রেশ একটা অ্যাকাউন্ট। হ্যাঁ, একটা ফ্রেশ অ্যাকাউন্ট। এখন আমরা কোথা থেকে অ্যাপ্লিকেশন শুরু করব, দেখেন এখানে নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে এই যে অ্যাপ্লাই টু কাম টু কানাডা, এখানে যাব। হ্যাঁ, এখানে গেলে আপনার অ্যাপ্লিকেশনটা শুরু করব। এখন দেখেন অ্যাপ্লিকেশনটা শুরু করব কি ভিসা অ্যাপ্লাই করব, ভিজিটর ভিসা, স্টাডি ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, তিনটা সেম এখানে থেকেই শুরু করতে হয়।
তো দেখেন আমরা আগে এলিজিবল কিনা অ্যাপ্লাই করার জন্য সেটা চেক আউট করে নিই, এরপর হচ্ছে আমাদেরকে রিকমেন্ড করবে যে আমরা কি ভিসার জন্য এলিজিবিলিটি আছে। এরপরে এখানে দেখেন স্টাডি আছে, ভিজিট আছে, মুভ দেয়ার, ওয়ার্ক, তারপরে ট্রানজিট, তারপরে ট্রাভেল এন্ড ওয়ার্ক। তো সব ক্যাটাগরির ভিসা এখান থেকে অ্যাপ্লাই করে, আগেই বলছি। এখন আমরা ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করব। টেম্পোরারি লেস দেন 6 মান্থ। আমাদের যে ভিজিট ভিসা দেয় এটা কিন্তু 6 মাস মেয়াদ, মানে 6 মাস স্টে করার পারমিট থাকে। আর আরেকটা জিনিস বলি, কানাডা সব সময় আমাদের পাসপোর্টের মেয়াদ যতদিন থাকতো ততদিনের ভিসাই দিত। এখন অনেকে হাই উতাস করে অ্যাপ্লাই করে যে 10 বছর, তো 10 বছর আমাদের পাসপোর্টের মেয়াদ আছে, সেই জন্য আমরা 10 বছর পাচ্ছি, মানে যারা একদম ফ্রেশ অ্যাপ্লাই করে। আবার হচ্ছে কানাডা হচ্ছে বায়োমেট্রিক প্রিভিয়াস কেউ যদি দিয়ে থাকে বা ভিসা থেকে থাকে, তো বায়োমেট্রিক এর ভ্যালিডিটিও 10 বছর থাকে। তো 10 বছরের ভ্যালিডিটি অনেক একজনের ছিল, মনে করেন প্রিভিয়াস একটা ভিসা পাইছে যেটা 5 বছরের ছিল বা 4 বছরের ছিল, বর্তমানে এসে সেটার মেয়াদ শেষ, বা ওনার বায়োমেট্রিক ওই ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর 1 বছর পার হয়ে গেছে, তো এখন 6 বছর পার হয়ে গেল। তো 6 বছর পার হলে উনি যদি এখন অ্যাপ্লাই করে নতুন করে, সেই ক্ষেত্রে উনি 4 বছরের ভিসা পাবে, যেহেতু তার প্রিভিয়াস বায়োমেট্রিকটা আরো 4 বছর ভ্যালিডিটি আছে, সেই জন্য 10 বছরে সে অ্যাপ্লাই করলো, অ্যাপ্লাই করলে 10 বছরের ভিসা পাবে না। হ্যাঁ, এটা আমরা মাথায় রাখবো যখন কোনো ক্লায়েন্টকে প্রিভিয়াস আছে এরকম কাউকে আমরা গাইড করব। এরপর হচ্ছে তাহলে আমরা 6 মান্থ দিয়ে দিলাম। এখানে দেখেন মোর দেন 6 মান্থও দেওয়া যাইতো, কিন্তু আমরা দিব লেস দেন 6 মান্থ, কারণ কানাডা পার স্টেতে 6 মাস থাকার অ্যাপ্রুভাল দেয়। এরপর হচ্ছে আমরা অ্যাপ্লাই করতেছি কোথা থেকে, সেটাকে সিলেক্ট করব। আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি, ভিজিটি দিয়ে দিব। হোয়াট ইজ ইউর কান্ট্রি টেরিটরি রেসিডেন্ট, আর ইউ পার্মানেন্টলি, ইউ শুড সিলেক্ট কানাডা। তাহলে আমরা বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করতেছি, বাংলাদেশি পাবো। ডু ইউ হ্যাভ ফ্যামিলি মেম্বার্স হু আর কানাডা সিটিজেন অর পার্মানেন্ট রেসিডেন্ট। আমাদের কারো যদি ফ্যামিলি মেম্বার্স থাকে তাহলে ইয়েস দিব, না থাকলে নো দিব। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্টের আপনার ডেট অফ বার্থ অ্যাজ পার পাসপোর্ট যেটা থাকে এটা। আচ্ছা, এরপর আমরা নেক্সটে যাব। নেক্সটে গেলে আরো কিছু কোশ্চেন আছে। হ্যাভ ইউ এভার লিভ ইন কানাডা পার্মানেন্ট রেসিডেন্ট অর লিগাল ইমিগ্রেন্ট? নো। মানে এখানে যেহেতু কিছু কোশ্চেন আছে, আমাদের দেখলে মনে হয় যে এগুলো আমাদেরকে কেন করে, কারণ হচ্ছে ওই যে বললাম না শুরুতে যে সব ক্যাটাগরির জন্য এখান থেকে অ্যাপ্লাই করতে হয়, সেই হিসাবে এই কোশ্চেনেরই অটো জেনারেট করা। এরপরে আর ইউ লফুল পার্মানেন্ট রেসিডেন্ট ইউনাইটেড স্টে, যদি হইতাম তাহলে আমাদের ভিসা লাগতো না, তাহলে নো। এরপর হচ্ছে হোয়াট ইজ ইউর ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড হলে ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড। হোয়াট ইজ প্রভিন্স টেরিটরি ডেস্টিনেশন। এখানে দেখেন আমরা কোথায় গিয়ে ম্যাক্সিমাম সময় থাকবো, হয়তো অনেকে একাধিক প্রভিন্সে যাবে, বাট এখানে যে কোনো একটা প্রভিন্স দিতে হবে, মানে যেখানে ম্যাক্সিমাম টাইম আমরা থাকবো। হ্যাঁ, তাহলে আমরা অন্টারিও দিয়ে দিই। অন্টারিও হচ্ছে কমন একটা স্পট যেখানে বাংলাদেশিরা যায়। তো আমাদেরকে দিল হচ্ছে এতক্ষণ কোশ্চেনারি দেওয়ার পরে বললো যে আমরা এলিজিবল কানাডা ভিসা করার জন্য। তো ভিজিট ভিসার ফি হচ্ছে 100 ক্যাড, কানাডিয়ান ক্যাড। তো এটা হচ্ছে আমাদেরকে বললো। তো আমরা বাই এয়ারে যাইতে পারবো, কারে যাইতে পারবো, বাসে যাইতে পারবো, ট্রেনে বা বোটেও যাইতে পারবো। আমাদের দেশ থেকে তো আর বাই এয়ার ছাড়া হয়ে নাই। আমরা অনেকে হয়তো দেখা গেছে ইউএস এর ভিসা আছে, ইউএস এর ভিসা দিয়ে ইউএস এর ভিসা আছে, কানাডার ভিসা পাইলো, ওই ইউএস থেকে কানাডা বাই রোডে ট্রাভেল করে। তো এখন আমরা তাহলে অ্যাপ্লিকেশন করতে হবে মানে ভিসার জন্য। এখন কন্টিনিউ দিলাম। এখন দেখেন হোয়াট ইজ ইউর মেইন পারপাস। তাহলে মেইন পারপাস আমরা কি দিব, আমরা যেহেতু ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করব, কেউ যদি ফ্যামিলি ভিজিটের জন্য অ্যাপ্লাই করে তাহলে ফ্যামিলি ভিজিট দিয়ে দিবে। টু কন্ডাক্ট বিজনেস, বিজনেস যদি হয় বিজনেস দিবে। এরপরে ডু ইউ হ্যাভ এনি জব ইন কান্ট্রি হোয়ার ইউ কারেন্টলি লিভ। এখন কেউ যদি জব করে তাহলে ইয়েস দিবে। এখন জব বিজনেস দুইটাই আছে এখানে, যদি বিজনেস করে বিজনেস দিবে, জব করলে জব দিবে। তো জব আর বিজনেস দুইটা এট এ টাইম একই সাথে করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি কারো এরকম থাকে কোনো প্রফেশন, বা আপনার যার জন্য করবেন, আমরা যার জন্য করছি, তার যদি দুইটা প্রফেশন থাকে দুইটা প্রফেশনে দেওয়া যাবে। অনেকে বলে যে দুইটা প্রফেশন থাকলে দেওয়া উচিত না, এই সেই, এগুলো হচ্ছে বোকাস কথাবার্তা। আমরা দুইটা প্রফেশন দিলে ভিসা পাওয়ার জন্য আরো ভালো। আমরা দুইটা প্রফেশন আপনি এট এ টাইম মেনটেন করেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো
তো আমরা একজন জব হোল্ডার দিয়ে দিই। জব হোল্ডার দেওয়া আর হচ্ছে বিজনেস দেওয়া হচ্ছে একটা ডকুমেন্টের পার্থক্য থাকে। জব করে তাহলে হচ্ছে এনওসি মানে লিভ লেটার বা হচ্ছে এমপ্লয়মেন্ট লেটার যেটাই হয় না কেন অফিস থেকে যায় ওটা। আর হচ্ছে ডু ইউ অন বিজনেস হলে আপনার বিজনেসের যে ট্রেড লাইসেন্স থাকে আমাদের বাংলাদেশে, বাংলায় থাকলে ইংলিশে ট্রান্সলেট নোটারি করে দিতে হয়, বাংলাটা সহকারে স্ক্যান করে দিতে হয়। তো এটা গেল যদি বিজনেস হয় বিজনেস দিয়ে দিতে পারবো। ডু ইউ হ্যাভ ডিপেন্ড অন সামওয়ান ফাইন্যান্স, যদি অনেক সময় আছে কি সরি আমরা অনেক সময় অ্যাপ্লাই করি, যেমন হচ্ছে বাবা মার পয়সা আছে বাচ্চার জন্য এখন অ্যাপ্লাই করতেছে, তো সেই ক্ষেত্রে বাচ্চার জন্য অ্যাপ্লাই করলে তো তখন হচ্ছে বাচ্চা ফাইন্যান্সিয়াল সাপোর্টের জন্য বাবা মার উপর ডিপেন্ডেন্ট, তো সেই ক্ষেত্রে ইয়েস হবে। আর আদারওয়াইজ যেহেতু আমরা প্রিন্সিপাল অ্যাকাউন্ট অ্যাপ্লিকেন্টের জন্য করছি, তো সেই ক্ষেত্রে নো। Have you traveled to others country in previous 10 years? আমরা লাস্ট 10 ইয়ার্স কি কোনো কান্ট্রি ভিজিট করছি কিনা, যার জন্য অ্যাপ্লাই করতেছে সে কি 10 ইয়ার্স এর ভিতরে কোনো কান্ট্রি ভিজিট করছে। আমাদের হয়তো আপনারা জানেন যে আমরা বলি বিভিন্ন এজেন্সি বা লোক মুখে প্রচলিত যে কানাডাতে মোটামুটি 5-7টা কান্ট্রি ট্রাভেল থাকলে ভিসা দিয়ে দেয়। তো ট্রাভেল হিস্ট্রিটা তো আমাদেরকে আপ করতে হবে এখানে যে কোন কোন কান্ট্রি ট্রাভেল করছে। তো এখানে গেল ট্রাভেল হিস্ট্রি আছে। Are you a company family member has status Canada? Recent have approved to come to Canada. এরকম যদি অ্যাপ্রুভাল কারো থাকে, যেমন কারো বাবা মার ভিসা আছে বাচ্চার ভিসা না, আগে বলছি, তো এরকম কারো থাকলে তাহলে ইয়েস দিবা, আর আদারওয়াইজ আমরা নো দিব। একটা অ্যাপ্লিকেন্টের জন্য করছি। হ্যাভ ইউ এভার কমিটেড অ্যারেস্ট, এগুলো হচ্ছে সিকিউরিটি কোশ্চেন মানে কোশ্চেন কিছু। এখানে ইয়েস দিলে কিন্তু আপনার লাগবে, এগুলো পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। আদৌ তো কানাডার জন্য কোনো পুলিশ ক্লিয়ারেন্স লাগে না, যদি এরকম কোনো কারো রেকর্ড থাকে তো তাদের ক্ষেত্রে লাগবে। অনেকে বলে যে কানাডার ক্ষেত্রে নাকি আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগে, তো এটা ইয়েস দিয়ে দিলে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। এরপর হ্যাভ ইউ হ্যাড মেডিকেল এক্সাম পারফর্ম বাই আইআরসি অথরাইজ, তো ওই মেডিকেল এক্সাম যদি কোনো কেউ দিয়ে থাকে তাহলে ইয়েস দিবে, না থাকলে নো। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এটা দেয়া লাগে না, অনেকে বলবেন যে মেডিকেল দেয়া লাগে না, মেডিকেল দেয়া লাগে না। এরপরে ডু ইউ ওয়ান্ট টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন ফ্যামিলি মেম্বার্স, এইখানে হচ্ছে মেজর একটা পয়েন্ট সবাই মনে রাখবেন, যদি আমরা একাধিক ফ্যামিলি মেম্বারসদের জন্য অ্যাপ্লাই করি, সেটা হতে পারে স্পাউস বা হচ্ছে বাচ্চা কাচ্চার জন্য, তখন এখানে ইয়েস দিলে তাদের কিছু কোশ্চেনারিজ চাইবে, তো সেটা দিতে হবে। ওটা আমি দেখাবো, যেহেতু এটা দেখাইতে গেলে আবার লগ আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আমি নো দিয়ে একজনের জন্য দেখাচ্ছি। পাশাপাশি কোশ্চেনারি চেঞ্জ করে দিলে কি কি ইনফরমেশন সেটা আমি দেখিয়ে দিব, বা আপনারাও ওয়ার্কআউট করে নিজেরা একটু দেখতে পারেন। এরপরে আর ইউ গিভিং সামওয়ান অ্যাক্সেস টু ইউর অ্যাপ্লিকেশন, আপনাকে কাউকে অ্যাপ্লিকেশনের অ্যাক্সেস দিচ্ছেন, তো এটা নো হবে, কারণ অ্যাপ্লিকেশনে অ্যাক্সেস দেওয়ার তো আপনার রাইট নাই সবাইকে। এরপর হচ্ছে যে একটা কোশ্চেন, ইন দ্য ফার্স্ট 10 years হ্যাভ ইউ গিভেন ইউর ফিঙ্গার্স এন্ড ফটোস, তো বায়োমেট্রিক অনেকে হয়তো প্রিভিয়াস রিফিউজ হইতে পারে, আপনার কাছে আসবে, তো যদি সে রিফিউজ হয় কোনো অসুবিধা নাই, সে অ্যাপ্লাই করে আবার ভিসা পাওয়ার পসিবিলিটি আছে, কোনো সমস্যা নেই। এরকম অনেক হয়েছে, আমার কাছে অনেকে আসছে লাস্ট 2-3 বার রিফিউজ হয়েছে, তারাও ভিসা পাইছে। তো রিফিউজের হিস্টরি হাইড করার কিছু নাই, যে কোনো দেশের ভিসার ক্ষেত্রে রিফিউজের হিস্টরি হাইড করার কিছু নেই। যদি এরকম কেউ আসে, আর এখানে তো অটোমেটিক আপনি যদি নো দেন এখানে কিন্তু অটোমেটিক পেয়ে যাবেন যে আপনার বায়োমেট্রিক আপনি দিয়েছেন। হ্যাঁ, এখানে যদি দিয়ে থাকে ইয়েস দিব, আর না থাকলে নো। There are fees associated with the application will be pay, আমার ভিসা ফি কি আমি পে করবো কিনা, অবশ্যই ভিসা ফি পে করবো, নাহলে আমাকে অ্যাপ্লাই করতে দিবে না। আর ইউ এবল টু মেক ডিজিটাল, আমাদের যে ডকুমেন্ট গুলা লাগবে এগুলা কিন্তু আমরা স্ক্যান করে আপলোড করি, তো সেটাও জিজ্ঞাসা করছে আমরা কি এবল কিনা ডিজিটাল স্ক্যান করতে। স্ক্যান না করলে তো আমাদেরকে অন্য কিছু রিকমেন্ড করবে, যে আপনি অন পেপারে দেন, বা আপনার দেশে অন পেপারে আগে যেভাবে জমা দিত মানুষজন ওইভাবে জমা দেওয়ার অপশন থাকলে দেন, আদারওয়াইজ করতে পারবে না। এরপর হচ্ছে ভিসা ফি, ভিসা ফিটা আমরা কিভাবে দিব, ভিসা, মাস্টার কার্ড, আমেরিকান এক্সপ্রেস, তারপরে যে সিবি, চায়না ইউনিয়ন পে, তারপরে হচ্ছে আর ভিসা ডেবিট আর ক্রেডিট কার্ড দিয়ে আমরা মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট গুলা করতে হয়। তো সেই ক্ষেত্রে $300 বেশি যদি হয় তো আমরা বাংলাদেশ ব্যাংকের রেস্ট্রিকশন আছে, $300 বেশি হলে এভিডেন্স দিয়ে অ্যাপ্রুভাল নিতে হয়। আর হচ্ছে $300 নিচে হলে তো আমরা যে কোনো সময় অ্যাপ্রুভাল পেমেন্ট করতে পারি। আর আমাদের হচ্ছে ভিসা ফি হচ্ছে 100 ক্যাড করে, আর হচ্ছে বায়োমেট্রিক চার্জ হচ্ছে 85 ক্যাড, আর ফ্যামিলি বায়োমেট্রিক
চার্জ হচ্ছে 5 জনের ফ্যামিলি যদি হয় সেই ক্ষেত্রে 170 ক্যাট, 2 জনের ফ্যামিলি হলে 170 হচ্ছে ফ্যামিলি প্যাকেজে হয়। আর বায়োমেট্রিক লাগে হচ্ছে 17+ যাদের এজ তাদের হচ্ছে বায়োমেট্রিক যদি প্রিভিয়াস না থাকে, মানে 17+ হলে তো প্রিভিয়াস যদি দিয়ে থাকে দিল, আর না থাকলে তাদেরই 17+ হলে বায়োমেট্রিক দিতে হয়। আচ্ছা, তাহলে আমরা কোশ্চেনারিজ গুলো দেবো। কোশ্চেনারিজ দেওয়ার পরে কোনো সমস্যা না, যদি কোনো কোশ্চেনে কারেকশন থাকে তাহলে আমরা করে নিতে পারবো। আচ্ছা, কোশ্চেনারিজ দেওয়ার পরে আমরা অ্যাপ্লিকেশনটা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে আমরা যা কোশ্চেন দিলাম এটার উপর আমাদের একটা কি কি ডকুমেন্ট আপলোড করতে হবে ওটা চলে আসবে। এরপরে কিছু কন্ডিশন দেওয়া আছে, তো এই কন্ডিশন গুলো আমরা দেখে নিব। আমরা যে অ্যাপ্লিকেশনটা শুরু করব এটা 60 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে। পাশাপাশি হচ্ছে আপনার আরো কিছু ডকুমেন্ট স্ক্যানিং এর উপর একটা ইয়ে করা আছে, কিভাবে আমরা ডকুমেন্ট, হয়তো দেখা গেছে একটা ফাইলের সাইজ 50 MB হয়ে যাবে, কিভাবে ওটাকে 4 MB বেশি কিন্তু এক একটা ফাইল নিবে না, আপলোড করা যাবে না। তো এগুলো রেফারেন্স দেওয়া আছে যে যে মাধ্যমগুলোতে আমরা পেমেন্টটা স্ক্যান গুলো করতে পারবো। স্ক্যান করলে সাইজ ছোট হয়ে যাবে, ওটা ওদের প্রমোশনাল একটা রেফারেন্স দেওয়া আছে কি কি দিলে কোন কোন মাধ্যমে আমরা রিসাইজ করতে পারবো কম্প্রেস করে। এরপর পেমেন্টেরও একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল। তো দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিভিউ, এটা চলে আসছে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা এখান থেকে ক্লিক করলে ডাউনলোড দিতে পারবো। ডাউনলোড দিব, যার অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্লিকেশন কানাডা ভিসা অ্যাপ্লিকেশনটা হচ্ছে IMM 5257, এটা লিখে সার্চ দিলে অনলাইনে চলে আসবে, ওখান থেকে ডাউনলোড করে করা যাবে। আর পাশাপাশি অ্যাকাউন্ট জেনারেট করার পর আমরা তো পেয়ে গেলাম, তো এটা আমার কাছে আছে। আর হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের পর হচ্ছে আমাদের সাপোর্টিং ডকুমেন্ট। সাপোর্টিং ডকুমেন্ট আমাদের কি কি চাচ্ছে, প্রথমে হচ্ছে ট্রাভেল হিস্ট্রি। ট্রাভেল হিস্ট্রি কি, ট্রাভেল হিস্ট্রি সম্পর্কে এখানে স্বচ্ছ ধারণা দেওয়া আছে। প্রিভিয়াস যত ভিসা আছে লাস্ট 10 ইয়ার্সে আমি অ্যাভেল করছি বা করি নাই, অ্যারাইভেল ডিপারচার যে সিল আছে, হ্যাঁ, তো এগুলা, হ্যাঁ, তো এগুলা সব আমাদের এখানে আপলোড করতে হবে। তো এই 10টা 20টা 50টা পৃষ্ঠা হইলে তো একাধিক পৃষ্ঠা হচ্ছে এখানে কম্প্রেস করে আমরা আপলোড করতে হবে, কারণ 4 MB বেশি নিবে, আপলোড করা যাবে না। এরপর হচ্ছে পাসপোর্ট রিকোয়ারমেন্টস, হচ্ছে এখানে পাসপোর্টের ইনফরমেশন পেজ, হ্যাঁ, যেখানে আমাদের নাম থাকবে, ডেট অফ বার্থ থাকবে, তারপর হচ্ছে ডকুমেন্ট নাম্বার থাকবে মানে পাসপোর্ট নাম্বার, তারপর রেসিডেন্ট স্ট্যাটাস সেটা থাকবে, এরপরে আমাদের একটা ছবি থাকবে। তো এটা পাসপোর্টের ইনফরমেশন পেজকে মিন করে, এটা পাসপোর্ট রিকোয়ার। এরপরে প্রুফ অফ মিনস এন্ড ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এখানে হচ্ছে আমাদের কি কি ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আপলোড করা লাগে দেখেন। ইউর ব্যাংক স্টেটমেন্ট ফর দ্য ফার্স্ট 4 মান্থস, মানে গত 4 মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে, তো আমরা 6 মাসের দিয়ে দিই। এরপর হচ্ছে ব্যাংক ড্রাফট কনভার্টিং কারেন্সি, যদি কোনো ব্যাংক ড্রাফট থাকে, পে স্টাবল, তারপর হচ্ছে আনএমপ্লয়মেন্ট লেটার, যেহেতু আমরা এখানে দিচ্ছি যে আমরা জব করি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আনএমপ্লয়মেন্ট লেটার, তো এটা এনওসি, পাশাপাশি আপনার যদি অফিসের সাথে কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে ওইভাবে, মানে যে এখানে আপনার রোল কি, কোম্পানিতে কতদিনের লিভে যাচ্ছেন, আপনার মানে মোটামুটি কোম্পানিতে আপনার পরিচিতি সম্পর্কে, মানে কতদিন লিভ, তারপর হচ্ছে স্যালারি বেস, কবে জয়েন করছেন, তো এগুলো থাকা হচ্ছে বাঞ্ছনীয়। এরপরে পাশাপাশি হচ্ছে অফিসিয়াল কন্ট্যাক্ট নাম্বার, যেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলে আপনাকে পাবে, তো ওই নাম্বারটাও ওখানে যেন থাকে। পাশাপাশি হচ্ছে সাইনিং অথরিটি, যে তার মেইল অ্যাড্রেস, ফোন নাম্বার থাকতে হবে। আর এগুলো তো সাধারণত কোম্পানির ফাইলে দেয়, তো এটা থাকে। আচ্ছা, এটা গেল। এখন ব্যাংক স্টেটমেন্ট কয়টা দিবেন, ব্যাংক স্টেটমেন্ট যার যেই কয়টা আছে সেই কয়টাই দিবেন। এখন আমরা ব্যাংকে যদি টাকা না থাকে সেটা তো আর দেওয়া দরকার নাই। আর ব্যাংক স্টেটমেন্ট প্রথমে দিব, এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট লেটার দিব যারা জব করি। প্রুফ অফ অ্যাসেট অর বিজনেস, প্রুফ অফ অ্যাসেট, অ্যাসেট হচ্ছে আমাদের অন্যান্য যেমন এফডিআর থাকতে পারে বা একটা প্রপার্টি আছে যেটাকে একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে দিতে পারি, পাশাপাশি ওগুলা রেফারেন্স দিতে পারি, মিউটেশন কপি। এরপর হচ্ছে ট্যাক্স রিপোর্ট, ট্যাক্স রিপোর্ট মিনস হচ্ছে টিন সার্টিফিকেট আমাদের যেটা হয়, ডিক্লারেশন অর স্টেটমেন্ট। ডিক্লারেশন বলতে আমাদের এই যে অ্যাসেট ডিক্লারেশন আমরা যেটা দেই ট্যাক্স রিটার্নের সময়, বা হচ্ছে একটা অ্যাসেট ভ্যালুয়েশন মানে দিয়ে ট্যাক্স রিটার্নটা আমরা দাখিল করি, তো এটা। এরপর হচ্ছে প্রুফ অফ স্টুডেন্ট, স্টুডেন্টের ক্ষেত্রে অন্যান্য যে ডকুমেন্ট গুলো লাগে, তো এটা যেহেতু আমরা কাজ এই ট্যুরিস্ট ভিসার জন্য করবো, স্টুডেন্টদের জন্য দরকার যেটা, সেটা দরকার নাই আমাদের। এরপর হচ্ছে একটা ফটোগ্রাফ লাগবে রিসেন্ট, সেটা হচ্ছে আপনার
35-45 থাইল্যান্ডের জন্য যে সাইজটা আমরা রিকমেন্ড করি, মানে এটা সেম, মালয়েশিয়া কানাডার জন্য সেম। এরপর হচ্ছে পারপাস অফ ট্রাভেল, আমরা কি পারপাসে যাচ্ছি, তো এখানে কি দেওয়া যাবে, ইউর ফ্লাইট টিকেট, আমাদের একটা ফ্লাইট টিকেট রিজার্ভেশন দিব। এরপর হচ্ছে ইউর ট্রাভেল আইটেনারি, একটা ট্রাভেল আইটেনারি দিতে পারে, লাইক আমাদের একটা হোটেল বুকিং দিই, ওখানে গিয়ে কি কি অ্যাক্টিভিটিস করতেছি, এইভাবে একটা ট্রাভেল প্ল্যান আমরা সাজা দিব। এরপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন, 17+ হইলে সবার জন্য ফ্যামিলি ইনফরমেশন ম্যান্ডেটরি। এরপর হচ্ছে অপশনাল কিছু ডকুমেন্ট, অপশনাল ডকুমেন্টের ভিতরে 52-57, হ্যাঁ, IMM। আর দেখেন এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে কিন্তু অনেকে বলবেন যে দুইটা সেম, না দুইটা সেম না, দুইটাতে একটু তফাৎ আছে এটা। এরপর হচ্ছে ক্লায়েন্ট ইনফরমেশন, ক্লায়েন্ট ইনফরমেশন হচ্ছে ইউ উড লাইক টু প্রোভাইড মোর ইনফরমেশন অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশন দ্যাট ইউ হ্যাভ নট অলরেডি প্রোভাইড, you can attach a letter for of explain to your application। এখানে হচ্ছে এডিশনাল কিছু যদি আমাদের বলার থাকে যেটা অ্যাপ্লিকেশন ফর্মে বলতে পারি নাই, সেটা আমরা চাইলে বলতে পারি। তো এখানে একটা লেটার দেওয়া যায়, ওইখানে দরকার হয় না, কারণ ভিসা অ্যাপ্লিকেশন করা মানে হচ্ছে আমাদের একটা ভিসা চাওয়া। তো এখানে আপনার এডিশনাল যদি কিছু থাকে সেটা এখানে আপলোড করে দিতে পারে। অনেকে এখানে বলে যে এটা লেটার দেওয়া ভালো, তো লেটার ম্যান্ডেটরি না, এখানে অপশনাল মানে অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে নাই এটা। এরপর হচ্ছে দেখেন যখন আমি সবগুলো ডকুমেন্ট আপলোড করব ম্যান্ডেটরি গুলো, তখন আমার পেমেন্টের অপশনটা মানে আমি নেক্সটে যাইতে পারবো। তো আমরা দেখেন তাহলে আমরা একটা অ্যাপ্লিকেশন ফর্ম কমপ্লিট করে রাখছি, অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা এখানে আপলোড করব, পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা কিভাবে ফিল আপ করছি সেটাও দেখাবো। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে অ্যাডোবি অ্যাক্রোবেট বা অ্যাডোবি অ্যাক্রোবেট ডিসি, এটা না থাকলে কিন্তু আপনি ফর্মটা ওপেন করতে পারবেন না। হ্যাঁ, ফর্মটা ডাউনলোড দিলে আপনি দেখবেন যে কিছুই আসে না। আচ্ছা, ফর্মটা অন করছি, একটু সময় লাগে আসতে। আচ্ছা, এখানে ফর্মটা দেখা যাচ্ছে একটু ছোট মনে হচ্ছে। আচ্ছা, এবার দেখেন, তো অ্যাপ্লিকেশন ফর্মটা এইভাবে থাকবে, একদম ফ্রেশ একটা অ্যাপ্লিকেশন ফর্ম আমরা ডাউনলোড দিয়ে সবার যখন যার জন্য করবো ফ্রেশ একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিব, অ্যাপ্লিকেশনটা আমরা দিয়ে দিব। আর অ্যাডোবি ডিসি ছাড়া কিন্তু অন করা যাবে না, সো দেওয়ার পর অনেকে অভিযোগ করলে হবে না যে এটা অন হচ্ছে না, কি দিলেন এই সেই। তো এখানে দেখেন পার্সোনাল ইনফরমেশন, পার্সোনাল ইনফরমেশনের ভিতরে হচ্ছে ফুল নেম, ফুল নেমের ভিতরে হচ্ছে প্রথমে হচ্ছে ফ্যামিলি নেম, এরপর হচ্ছে গিভেন নেম অ্যাজ পার পাসপোর্ট। একটু হ্যালো, একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে একটু জুম ইন করেন, জুম ইন করার বুঝতে পারতেছে না, আর লেফট সাইডটা ক্রস করে একটু জুম ইন করেন, বুঝা যাচ্ছে না, কি কোনো লেখা বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে না? আর আরেকটু জুম ইন করেন, প্রয়োজনে লেফট সাইড করে মাউস দিয়ে দেখে নিলে ভালো হবে, বাট জুম ইন করেন আরেকটু, লেখা বোঝা যাচ্ছে না। এর বেশি তো করা যাবে না। আচ্ছা, ফুল স্ক্রিনটা থাকুক, সমস্যা নাই, সবাই তো যেহেতু দেখবে নিজেরা অ্যাপ্লাই করবে, জাস্ট এখন একটু শুনলে। আচ্ছা দেখেন, অ্যাজ পার পাসপোর্ট হচ্ছে ফুল নেম, এখানে হচ্ছে ফ্যামিলি নেম যেটা আছে ফ্যামিলি নেম অ্যাজ পার পাসপোর্ট, এরপরে গিভেন নেম যেটা আছে সেটা। এরপর হচ্ছে হ্যাভ ইউ এভার ইউজ অ্যানাদার নেম, যদি আমরা অন্য কোনো নামে পরিচিত থেকে থাকি বা ইউজ করি তো সেটা এখানে দিব, তো এটা নই হয়। এরপর হচ্ছে সেক্স, সেক্স হচ্ছে মেল ফিমেল, হ্যাঁ এটা দিব এখানে। এরপর হচ্ছে ডেট অফ বার্থ অ্যাজ পার পাসপোর্ট যেটা থাকে, প্লেস অফ বার্থ অ্যাজ পার পাসপোর্ট। এখানে দেখেন সবই পাসপোর্টের ইনফরমেশন, এখন আমরা জানি যে অ্যাজ পার পাসপোর্টই হয় এগুলো সবাই সব। সিটিজেনশিপ বাংলাদেশি, কারেন্ট কান্ট্রি অর টেরিটরি রেসিডেন্ট বাংলাদেশি, কান্ট্রি অর টেরিটরি বাংলাদেশি। এরপরে বাংলাদেশি স্ট্যাটাস কিরকম আমাদের, মানে আমরা পার্মানেন্ট রেসিডেন্ট না সিটিজেন, তাহলে বাংলাদেশে আমরা সিটিজেন না করি। এরপর হচ্ছে এখানে কিছু কোশ্চেন আছে, প্রিভিয়াস কান্ট্রি অর টেরিটরি অফ রেসিডেন্ট ডিউরিং ফার্স্ট 5 years, হ্যাভ ইউ লিভড ইন এনি কান্ট্রি অর টেরিটরি আদার দেন ইউর কান্ট্রি অফ দ্য সিটিজেনশিপ ইউ আর কারেন্ট কান্ট্রি অর টেরিটরি অফ রেসিডেন্ট
ফর মোর দেন 6 মান্থ। আমাদের যে কান্ট্রিতে থাকি এই কান্ট্রি ছাড়া বা যেখানে যে বাংলাদেশ দিলাম, বাংলাদেশ ছাড়া লাস্ট 5 ইয়ার্সে কোনো কান্ট্রিতে ছিলাম কিনা, সেটা যে কোনো ভিসাই হোক বা হচ্ছে পার্মানেন্ট হোক, রেসিডেন্ট পারমিট হোক, যে কোনো পার্মানেন্ট পারমিট পেয়ে কি আমরা 6 মাসের ওভার 6 মাস ছিলাম কিনা, তো এটা জিজ্ঞেস করছে। তো এটা তো নো হয়। যদি কেউ এরকম থাকে তাহলে ইয়েস দিবে, কোনো সমস্যা নেই। এরপরে কান্ট্রি অর টেরিটরি হোয়ার ইউ অ্যাপ্লাইং সেম অ্যাজ কান্ট্রি, কারেন্ট কান্ট্রি অর টেরিটরি, আমরা যদি সেম কান্ট্রি হয় তাহলে ইয়েস দিব। এরপর হচ্ছে ম্যারিটাল স্ট্যাটাস। ম্যারিটাল স্ট্যাটাস আমাদের যার জন্য করছি তার ম্যারিড যদি হয় ম্যারিড দিব, আনম্যারিড হলে আনম্যারিড। ম্যারিড হলে স্পাউসের নাম লাগবে, আর যদি স্পাউস এট এ টাইম অ্যাপ্লাই নাও করে, আর হচ্ছে ম্যারেজ ডেট লাগবে। ঠিক আছে, স্পাউসের নাম অ্যাজ পার পাসপোর্ট, পাসপোর্ট না থাকলে যেভাবে এনআইডি কার্ডে সারনেম গিভেন নাম আমরা করি ওইভাবে। এরপরে আপনার যখন অ্যাপ্লিকেশন নাম্বার নেম দেখেন, এটা একটা ইউনিক অ্যাপ্লিকেশন নেম কিন্তু চলে আসছে। হ্যাঁ, তো এটা আমাদের অটোমেটিক জেনারেট হবে, এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। অনেকে বলবেন যে এখানে ফুল নেম আসে নাই। এরপর হচ্ছে আমাদের দেখেন 2 নম্বর পৃষ্ঠায় চলে আসলাম। 2 নম্বর পৃষ্ঠায় হ্যাভ ইউ প্রিভিয়াসলি ম্যারিড আর কমন ল পার্টনার রিলেশনশিপ, এরকম যদি কারো থাকে ইউজ দিবেন, না থাকলে নো। এরপর হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ, তাহলে আমরা এখানে হচ্ছে যেহেতু মাদার ল্যাঙ্গুয়েজ রিকমেন্ড করছে, তাহলে মাদার ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেঙ্গলি। এরপর হচ্ছে আর ইউ এবল টু কমিউনিকেট ইংলিশ অর ফ্রান্স, এখানে হচ্ছে দুইটাতে কমিউনিকেশন যারা জানেন বোধ দিবে, আর যদি দুইটা না হয় তাহলে আমরা ইংলিশটাই দিব, যেহেতু আমরা কমফোর্টেবল। এরপরে পাসপোর্টের ইনফরমেশন। পাসপোর্টের ইনফরমেশন হচ্ছে অ্যাজ পার পাসপোর্ট, আমাদের পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিব, ভ্যালিড যে পাসপোর্ট নাম্বার আছে। এরপর হচ্ছে আমরা কান্ট্রি বাংলাদেশ থেকে ইস্যু হয়েছে পাসপোর্ট। এরপরে ইস্যু ডেট অ্যাজ পার পাসপোর্ট যেটা আছে এটা, এক্সপায়ারি ডেট অ্যাজ পার পাসপোর্ট যেটা আছে। এখানে দেখেন আমরা সিলেক্ট করলে কিন্তু অটোমেটিক সুন্দর নিয়ে নেবে, একটা স্মুথ একটা জিনিস। এটা জাস্ট দেখানোর জন্য আমি আপনাদেরকে ইয়ে করতেছি। এখান থেকে আমরা এইভাবে সিলেক্ট করে নিতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা এখান থেকে সিলেক্ট করব, মানে যখন আমরা এখানে ডেট গুলো সিলেক্ট করব। এরপরে হচ্ছে এগুলা করার এটা পাসপোর্ট দেওয়ার পরে হচ্ছে এগুলা কিন্তু অটোমেটিক ডিজেবল হয়ে যাবে, আর চাইবে না। এরপর হচ্ছে ন্যাশনাল আইডি ডকুমেন্ট, এনআইডি কার্ড যেটা আছে, আমাদের এনআইডি কার্ডের নাম্বার দিয়ে দিব। এনআইডি কার্ডে যেটা আছে, এখন অনেকের স্মার্ট আইডি কার্ডের নাম্বার আর হচ্ছে পাসপোর্টের যেটা আছে ওটা না মিললে আগেই বলছি ক্লাসগুলোতে যে এটা আপডেট যেটা আছে ওইটা দিবেন। এরপরে এনআইডি কার্ডের একটা ইস্যুইং ডেট থাকে, এটা পিছনে থাকে, এটা দিয়ে দিবেন ব্যাক সাইডে। এরপর হচ্ছে কন্টাক্ট ইনফরমেশন, কারেন্ট মেইলিং অ্যাড্রেস। কারেন্ট মেইলিং অ্যাড্রেসে এখানে হচ্ছে আপনার বর্তমানে যেই বাসায় থাকেন ওই বাসার অ্যাড্রেস দিয়ে দিতে পারেন। কারেন্ট অ্যাড্রেস, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস দুইটা যদি সেম হয় তাহলে ইয়েস দিয়ে দিব। কারেন্ট মেইলিং অ্যাড্রেস আর রেসিডেন্ট অ্যাড্রেস দুইটা ডিফারেন্ট হলে নো দিয়ে এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা আলাদা করে দিয়ে দিব। এটার জন্য ভিসা হওয়া না হওয়া কোনো আটকায় না, আপনি যেটা ইচ্ছে ওটা দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে টেলিফোন নাম্বার। টেলিফোন নাম্বার এখানে হচ্ছে আপনার রেসিডেন্স সেলুলার আছে, বিজনেস সেলুলার এখানে দিয়ে দিবেন। সেলুলার দিয়ে আপনার ব্যক্তিগত যে ফোন নাম্বারটা আছে এটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস। ইমেল অ্যাড্রেস এতক্ষণ আমরা যেটা দিয়ে করলাম ওই ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো যার জন্য করব ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে, যার জন্য অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেই ইমেল অ্যাড্রেসটা এখানে দিব। দুই রকম হবে না, তো আমি 2 রকম দিছি যেহেতু আমরা বোঝানোর স্বার্থে এখানে একটা মেইল অ্যাড্রেস, আমাদের অফিসিয়াল স্কিল প্ল্যানের মেইল অ্যাড্রেসটা এখানে দিয়েছি। এরপরে হচ্ছে ডিটেলস ভিজিট কানাডা, মানে এটা আমাদের 2 পৃষ্ঠা, 2 সেকেন্ড পেজ শেষ। এরপর হচ্ছে থার্ড পেজ হচ্ছে প্রথমে হচ্ছে বিজনেস ভিজিট, ট্যুরিজম, শর্ট টার্ম স্টাডিজ, রিটার্ন স্টুডেন্ট, এরপর হচ্ছে রিটার্নিং ওয়ার্ক, সুপার ভিসা, তারপরে প্যারেন্ট গ্র্যান্ড প্যারেন্টস এর জন্য আদার্স, তারপরে ফ্যামিলি ভিজিট ভিসা যদি হয় এগুলো। তো আমরা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করব। এরপর হচ্ছে ইন্ডিকেট হাউ লং ইউ প্ল্যান টু স্টে, কতদিনের জন্য আমরা স্টে করবো, একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিব। এই ডেটে আমাদের ট্রাভেল প্ল্যান যেটা আছে ওটা সাজাইতে হবে। তো আমরা দিয়ে দিচ্ছি এখানে 20শে জুন বা জুলাই, একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিব। আর টেন্টেটিভ ডেটটা কানাডার ক্ষেত্রে অবশ্যই যেন আমাদের 2 মাস পরে হয়।
কানাডার এটা হচ্ছে একটা রেস্ট্রিকশন, মানে 2 মাস পরে হওয়া ভালো। আর এখানে হচ্ছে ফান্ড অ্যাভেলেবল ফর মাই স্টে। এখন কানাডাতে আপনি 10 দিন থাকবেন, 10 দিনের জন্য একটা লিভিং কস্ট আছে, পাশাপাশি আপনার আহ মানে সব অ্যাক্টিভিটিস করতে মিনিমাম একটা টাকা খরচ হয়। তো যেটা মিনিমাম, বা আমরা হোটেল বুকিং দিচ্ছি আগের ক্লাসগুলোতে বলছি যে ওটার সাথে সামঞ্জস্য রেখে একটা এখানে অ্যামাউন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে নেম, অ্যাড্রেস এন্ড রিলেশনশিপ অফ এনি পারসন অর ইনস্টিটিউট আই উইল ভিজিট। তো এরকম কোন ইনস্টিটিউটও আমরা যাচ্ছি না। এরপর হচ্ছে নেম, অ্যাড্রেস, এখানে চাইলে আপনারা, আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখছি, আপনারা কোনো প্রভিন্স, যে যে প্রভিন্স ভিজিট করবেন সেটা দিতেও পারেন, মানে এটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো নট অ্যাপ্লিকেবল দিলেও কোনো সমস্যা নাই, কারণ এটা ম্যান্ডেটরি কোনো পার্ট না। আর যাদের ফ্যামিলি মেম্বার্স আছে তাদের জন্য কিন্তু ম্যান্ডেটরি, কারণ সে তো ইনভাইটেশন পাঠাচ্ছে বা আপনার ফ্যামিলি মেম্বার্স আছে, আপনি আগে ডিক্লেয়ার দিয়ে দিচ্ছেন। তো সেক্ষেত্রে এটার সাথে অসামঞ্জস্যপূর্ণ হলে হবে না। এরপর হচ্ছে এডুকেশন ব্যাকগ্রাউন্ড। এডুকেশন ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার, এগুলা তো আমাদের মনে থাকে না যে কবে ভর্তি হলাম, কবে ইয়ে হলাম। তো এখানে অ্যাপ্রক্স যেটা মনে থাকে ওটা দিলে হবে। তো এটা হচ্ছে ডিউরেশনটা দিতে হবে, ঠিক আছে। ডিউরেশনটা দিলাম। এটা আমাদের যার জন্য করছি তাকে জিজ্ঞেস করে নিব অ্যাপ্রক্স যেটা মনে থাকে। এখন অনেকে বলবে যে ভাই আমার তো মনে নাই ডেট, এই সেই। তো এটা অ্যাপ্রক্স দিয়ে দিব আমরা আমাদের মানে অ্যাপ্লিকেন্টের মতো করে, মানে উনি যেভাবে রিকমেন্ড করেন ওটা। আর নিজেদের জন্য করলে তো নিজেরা জানি যে বেস্ট একনলেজ যেটা হয় ওটা দিয়ে দিব। আর যাদের নো হয় নো দিয়ে দিলে কোনো সমস্যা, নো দিলে এটা ডিজেবল হয়ে যাবে। এরপর হচ্ছে এমপ্লয়মেন্ট ডিটেলস। এখানে লাস্ট ফার্স্ট 10 ইয়ার্স এর হচ্ছে আপনার এমপ্লয়মেন্ট ডিটেলস দিতে হবে। তো এমপ্লয়মেন্ট ডিটেলস এর ভিতরে যদি আপনার লাস্ট 10 ইয়ার যাবত একই কোম্পানিতে জব করেন বা বিজনেস করেন, আপনার বিজনেস, তো সেই ক্ষেত্রে তো আর 10 ইয়ার্স কাভার হয়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনার এখানে রিপিট দেওয়ার দরকার নাই, এখানে 3টা পর্যন্ত দেওয়া যায়। তো 3টা দেওয়ার তখন আর দরকার হবে না। দেখেন এখানে দিয়ে দিচ্ছি আমি মানে জানুয়ারি থেকে 1999 থেকে। তো সেই ক্ষেত্রে 10 বছর কাভার করে। আর 10 বছর কাভার না করলে আপনি ওখান শেষ থেকে, মানে আপনার প্রিভিয়াস জব কি ছিল, এর পরেরটা কি এসে, বর্তমান যেটা আছে, এইভাবে সিকোয়েন্স মেনটেন করে আমরা দিয়ে দিব। সিকোয়েন্স মেনটেন না করলে এখানে কিন্তু নিবে না। এরপর হচ্ছে কিছু সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার আছে। সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার গুলো নো দেই আমরা। এখানে যদি কারো রিপিউজ থাকে বা হচ্ছে এরকম কিছু থাকে তাহলে ইয়েস দিয়ে দিবেন। ইয়েস দিলে এখানে ক্লারিফাই দিতে হবে। দেখেন একটা ইয়েস দিই এখানে। তো এটা অ্যাজ ইউজুয়াল প্রত্যেকটা কান্ট্রির ভিসার ক্ষেত্রে এরকম। তো এটা কোশ্চেনারিজ পেজ। হ্যাঁ, এরপর হচ্ছে 5 নাম্বার পেজ। 5 নাম্বার পেজ কিছু কথা বলা আছে এখানে। তো এগুলো আমরা তো অবশ্যই কোনো ফার্দার যদি আমাদের সাথে কমিউনিকেশন করে এই মর্মে আমরা এখানে একটা ডিক্লারেশন দিচ্ছি। আর এখানে সাইনটা যেহেতু আমাদের এটা প্রিন্ট করে আপলোড করার সুযোগ নাই, আগে হচ্ছে কানাডাতে অ্যাপ্লিকেশন করলে ইয়ে করা লাগতো, সাইন করে ডকুমেন্ট জমা দেওয়া লাগতো, সেই ক্ষেত্রে আগে লাগতো, কিন্তু এখন ডিজিটাল সিগনেচার দিলে হবে। ডিজিটাল সিগনেচার আপনার ফুল নেম দিয়ে দিলে হয়, আপনি লাস্ট নেমটা দিলে হয়। এরপর হচ্ছে ডেট। এখানে ডেটটা আমরা যেদিন সাবমিট করতেছি ওই ডেটটা এখানে রিকমেন্ড করুক আর না করুক, আমরা যে ডেটে এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতেছি, যেমন আজকে 14 তারিখ, 14 তারিখের ডেটটা এখানে দিয়ে দিছি। এরপর হচ্ছে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ হয়ে গেল, এখন এটাকে ভ্যালিড করতে হবে। ভ্যালিড করলে দেখেন যদি ভ্যালিড হয় তাহলে বুঝতে হবে সব ইনফরমেশন ইনপুট দেওয়া হয়েছে, আদারওয়াইজ এটা ভ্যালিড হবে না। ভ্যালিড হওয়ার পরে এটা 6 পেজের হয়ে যাবে। দেখেন 55 পৃষ্ঠায় ছিলাম, এখন 6 পেজ হয়ে যাচ্ছে। বারকোড দিল অনেকগুলো, ঠিক আছে, 4টা 5টা। এখন এটা আমরা সেভ দিব, যে ফোল্ডারে ছিল ওই ফোল্ডারে সেভ দিয়ে নিব। আচ্ছা, এটা গেল একটা। আমাদের আর কি কি ডকুমেন্ট লাগবে আমরা দেখলাম। দেখেন এখানে হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম লাগবে, ট্রাভেল হিস্টোরি, তো আমাদের এগুলো সব রেডি করা আছে। তাহলে আমরা 1 বাই 1 করে আগে দেখে নিই কি কি ডকুমেন্ট আছে আর কি কি ডকুমেন্ট। এরপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন যেটা ছিল, ফ্যামিলি ইনফরমেশন ফর্মটা আমরা এখানে ফিল আপ করে রাখছি আগে থেকে। ফ্যামিলি ইনফরমেশনের ভিতরে কি লাগে, বাবা, সরি, নিজের নাম, এরপর হচ্ছে স্পাউসের নাম, এরপর হচ্ছে যেহেতু ম্যারিড হলে ম্যারিড, আর সিঙ্গেল হলে তো লাগবে না, সিঙ্গেল হলে তো সিঙ্গেলের ডিটেলস। এরপর হচ্ছে বাবা মার নাম, জন্ম তারিখ, তারপরে বাবা মা যদি মৃত্যু হয় তাহলে
মৃত্যু কবে মৃত্যু হয়েছে সেটা ডেট, আর যদি হচ্ছে আপনার বেঁচে থাকে তাহলে অ্যাড্রেস, তাদের প্রফেশন কি, এরপরে স্পাউসের প্রফেশন কি, অনেকে স্পাউস জব করতে পারে, জব করলে প্রাইভেট জব, পাশাপাশি ওনাদের অ্যাড্রেস যেটা আছে সেটা। এরপর হচ্ছে চিলড্রেন, চিলড্রেন যদি থাকে চিলড্রেনদের ডিটেলস দিয়ে দিব, কে কোথায় কি করতেছে সেটাও দিয়ে দিব। এখানে পার্ট বি তে হচ্ছে চিলড্রেনদের ডিটেলস। এরপর হচ্ছে পার্ট সি, পার্ট সি হচ্ছে ফ্যামিলি আর আদার্স মেম্বার যারা আছে তাদের ডিটেলস, ভাইটাই যারা আছে, তো এখানে তাদের অ্যাড্রেস যেটা আছে, তাদের বর্তমান প্রফেশন যা আছে ওইভাবে আমরা দিয়ে দিব। এটা সাইন করা লাগে না যেহেতু অনলাইনে আপলোড। এটা গেল আমাদের। আর এরপর হচ্ছে আমরা একটা ট্রাভেল প্ল্যান মেক করছি, দেখেন প্রথমে হচ্ছে একটা আইটিনারি দিলাম, এখানে একটা আইটিনারিতে 20 জুন যাওয়া দিলাম, এরপর হচ্ছে 30 জুন ব্যাক করা দিলাম। এরপর হচ্ছে একটা হোটেল বুকিং 21 তারিখ, দেখেন এখানে আমরা কিন্তু গিয়ে পৌঁছাচ্ছি হচ্ছে 20 তারিখে বাংলাদেশ থেকে ডিপার্চার, আর 21 তারিখে অ্যারাইভ করবে। তো 21 তারিখে আমরা চেক ইন করবো, তো 21 তারিখে চেক ইন করবো, আর 30 তারিখে চেক আউট করে দেখেন 30 তারিখ চেক আউট মানে হচ্ছে 12টার আগে চেক আউট। এরপর হচ্ছে আমরা ডিপার্চার করবো, মানে ওই যে ট্রাভেল আইটিনারির সাথে হোটেলের চেক ইন চেক আউটটা যেন সেম থাকে। আর হোটেল বুকিং কিভাবে করে সেটা আমরা জানি। আর এখানে হোটেল বুকিং 2 জনের জন্য, এক ফ্যামিলি 2 জন হলে নতুন বুকিং দেওয়া লাগবে না। এরপরে আমরা একটা ট্রাভেল প্ল্যানের আবার দিলাম, ট্রাভেল প্ল্যান বা মাই ট্রাভেল প্ল্যান, এখানে ফ্যামিলি মেম্বার্স হলে আওয়ার দিব, আর মাই হলে মাই দিব একজনের জন্য করলে। তো এরপর হচ্ছে মাই ট্রাভেল প্ল্যান, ট্যুর প্ল্যান, এখানে আমরা আমাদের পরিচয় দিব। ওই যে আমরা বলি অনেকে যে এখানে একটা ট্রাভেল প্ল্যান দেওয়া লাগে, ভিসা রিকোয়েস্ট লেটার। তো এই ট্রাভেল প্ল্যানটা দিলে আর নতুন করে আপনাকে ভিসা রিকোয়েস্ট লেটার দেওয়া দরকার নেই। 1 পৃষ্ঠার ভিসা রিকোয়েস্ট লেটার আর কি মিন করবে। তো এখানে এটা যত সুন্দর করে দেওয়া যায় পরিকল্পিত ট্রাভেল প্ল্যান ওইভাবে মেকআপ করবে এটা। আর এখানে আমরা হোটেলের সাথে হোটেলের আশপাশে যে কাছাকাছি ওগুলা কভার করা যায়, এই লোকেশন গুলো এখানে দিয়েছি। ঠিক আছে, এটা আপনাদের মতো করে আপনারা যখন যার জন্য করবেন, সবার জন্য তো আর এক ট্রাভেল প্ল্যান দিলে ভিসা দিবে না। তো এটা আমরা যখন অ্যাপ্লাই করবো তখন। এরপরে হচ্ছে আমাদের আর কি কি ডকুমেন্ট আছে, আমাদের ট্রাভেল প্ল্যান হয়ে গেল। এরপরে হচ্ছে আমরা মোটামুটি ডকুমেন্ট এখানে সাজানো আছে, এখন আপলোড করি, কিভাবে আপলোড করলে পেমেন্ট করা যায় ওই অপশনটা আমরা দেখাবো। দেখেন আমার ওই যে এখানে 20 মিনিট পর কিন্তু লগ আউট হয়ে যাবে, মানে অটোমেটিক লগ আউট হয়ে যাবে, আমরা আবার লগ ইন করতে হবে অ্যাকাউন্টে। আমি আবার অ্যাকাউন্টে লগ ইন করতেছি। এডিসি 2234। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা তাহলে অ্যাকাউন্টে আবার লগ ইন করলাম। সিকিউরিটি কোশ্চেন যেগুলো আমি দিছি ওগুলোই দিতে হবে আবার। দেখেন তাহলে আমার অ্যাপ্লিকেশনটা যেখানে ছিল ওখানে নিয়ে আসছে, তো এখানে কন্টিনিউ দিব। এখান থেকে আবার কন্টিনিউ করতে হবে। এখন দেখেন আমি যে অ্যাপ্লিকেশন ফর্মটা কমপ্লিট করলাম, ওই ফর্মটা দিলে ওটা কিন্তু কার জন্য করছি ওনার নাম সহকারে চলে আসবে। এখন দেখেন তাহলে ডকুমেন্ট গুলা 1 বাই 1 করে আপলোড করি। তাইলে হচ্ছে অ্যাকাউন্ট অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা আপলোড করে দিই। আপলোড করে দেওয়ার পরে দেখেন এতক্ষণ কিন্তু কোনো নাম ছিল না,
একটা নাম চলে আসবে আমার। দেখেন আপলোড করার সাথে সাথে কিন্তু একটা নাম চলে আসছে, যার জন্য সাবমিট করছে। এটা গেল অ্যাপ্লিকেশন ফর্ম। এরপর হচ্ছে ট্রাভেল হিস্ট্রি। ট্রাভেল হিস্ট্রি আমরা করে রাখবো। ট্রাভেল হিস্ট্রি এগুলো কিভাবে করবো? ট্রাভেল হিস্ট্রির একটা, যেহেতু আমরা কারো ইনফরমেশন এখানে দেওয়া সম্ভব না, বাট আমরা তারপরে একটা ট্রাভেল কিছু পৃষ্ঠা কভার করছি। প্রথম হচ্ছে আপনার বায়ো পেজ যেটা আছে রিসেন্ট পাসপোর্টের, তো এটা দিব। দেওয়ার পরে হচ্ছে আমরা যে প্রিভিয়াস ভিসা গুলো আছে পুরো পেজটা স্ক্যান করে দিব। এখানে আমি এক পৃষ্ঠা দিছি, যেহেতু আমরা কারো প্রাইভেসি ইয়ে করে দেখাচ্ছি না। তো এখানে আমাদের অ্যারাইভেল ডিপার্চার সিল সহকারে যে পৃষ্ঠাটা থাকবে ওইটা দিব। এখানে 10, 15, 50 যা পৃষ্ঠা হোক সবগুলা 4 MB বেশি যেন না হয়। ঠিক আছে, তো এই ট্রাভেল হিস্ট্রিটা আমরা এইভাবে তৈরি করব। ট্রাভেল হিস্ট্রিটা তাহলে আপলোড করে দিই। এখানে যেটুকু আমাদের আছে ট্রাভেল হিস্ট্রিটা, আমরা যখন 4 MB বেশি হবে তখন আর আপলোড করা যাবে না। আচ্ছা, দেখেন এরপর হচ্ছে পাসপোর্ট। পাসপোর্টের আগে বলছি যে পাসপোর্টের ইনফরমেশন পেজ যেটা আছে, এটা পাসপোর্টের একটা ইনফরমেশন পেজ, যার জন্য করছি কাজ আমরা এখানে অ্যাপ্লিকেশন করার জন্য নিয়ে নিছি। এরপরে দেখেন আমাদের প্রুফ অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট। এখানে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আগে দেখাইছি, ব্যাংক স্টেটমেন্ট, জব করলে এনওসি, তারপর হচ্ছে আপনার ট্যাক্স ডকুমেন্ট। তো এগুলো আমরা এখানে আপলোড করে দিব। এগুলো মার্চ করে নিব। প্রথমে ব্যাংক স্টেটমেন্ট, এনওসি, একাধিক ফাইল থাকবে, ফাইলগুলো আমরা মার্চ করে নিব। বিভিন্ন মার্চ করার ওয়েবসাইট আছে, যেমন আই লাভ পিডিএফ আছে, অন্যান্য আরো অনেক ওয়েব থেকে আমরা এগুলা ডাউনলোড করতে পারি। অ্যাডোবি অ্যাক্টিভেট ডিসি, যে যেভাবে করে যার জন্য যেটা সুবিধা হয়। ফাইলগুলোর নাম দিয়ে দিব, ব্যাংক স্টেটমেন্ট, এফডিআর থাকলে এফডিআর দিয়ে দিতাম, লিভ লেটার, ট্যাক্স ডকুমেন্ট। ট্যাক্স ডকুমেন্টের ভিতরে আমরা কি দিব? টিন সার্টিফিকেট আর হচ্ছে লাস্ট রিটার্ন যেটা আছে এটা। এরপর হচ্ছে ডিজিটাল ফটো। ডিজিটাল ফটো হচ্ছে আমরা একটা 35x45 যে সাইজটা হয় ওই সাইজের একটা ফটো এখানে আপলোড করব। আমরা যে সাইজে আপলোড করি এখানে নিবে, কিন্তু হচ্ছে আমরা 35x45 যেহেতু এটা রেস্ট্রিকশন দেওয়া আছে, তো অবশ্যই ওটা দেওয়ার চেষ্টা, ওটাই দিব, চেষ্টা না ওটাই দিব। আচ্ছা, এরপর হচ্ছে পারপোজ অফ ট্রাভেল। এখানে আমরা যে ট্রাভেল প্ল্যানটা মেক করলাম, এই যে ট্রাভেল প্ল্যান, এটা আমরা এখানে আপলোড করে দিব। ঠিক আছে, আইটিনারি, হোটেল বুকিং, যে ট্রাভেল প্ল্যান। এই ট্রাভেল প্ল্যান হচ্ছে আমরা জাস্ট ভিসা পাওয়ার জন্য দিই। এটা এই ট্রাভেল প্ল্যানের সাথে পরে কোনো মিল থাকে না। ট্রাভেল প্ল্যানটা এখানে আপলোড করে দিচ্ছি। আচ্ছা, ট্রাভেল প্ল্যান গেল। এরপর হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন। ফ্যামিলি ইনফরমেশনটা এখানে আপলোড করে দিব। ফ্যামিলি ইনফরমেশন, একাধিক ফ্যামিলি মেম্বার্স অ্যাড করলে হচ্ছে এখানে ফ্যামিলি রিপ্রেজেন্টেটিভ নামে আরেকটা অ্যাপ্লিকেশন ফর্ম লাগে, যেটা হচ্ছে ফ্যামিলি মেম্বার্স একাধিক হলে। আপলোড করে দিচ্ছি। এখন দেখেন আমাদের আর কোনো ডকুমেন্ট কিন্তু ম্যান্ডেটরি ডকুমেন্ট আপলোড করা বাকি নাই। অপশনাল ডকুমেন্ট গুলোর ভিতরে এগুলো আমরা বলছি যে চাইলে দেওয়া যায়, না চাইলে নাই। এই ফর্ম গুলো আমরা দিয়ে দিব, আপনারা যদি দেন দিতে পারেন। আর ক্লায়েন্ট ইনফরমেশন ভিতরে কি কি দেওয়া যায় সেটা এখানে দেয়া আছে। হ্যাঁ, এটা আপনাদের মতো করে যদি দেয়া লাগে দিবেন, না লাগলে নাই, কোনো অসুবিধা নেই। এটা না দিলে ভিসা হবে না এরকম না, এটা ছাড়াই অনেক ভিসা হয়। মানে অনেক ভিসা কি, এটা কোনো ম্যান্ডেটরি কিছু না। এটা না দিলেও ভিসা হয়, হাজার হাজার ভিসা হয়েছে এটা ছাড়াই। অনেকে আবার এটা দেয়, দিবে। এখন এটা লিখতে গিয়ে অনেকে উল্টা পাল্টা লেখে, তো উল্টা পাল্টার কারণে আবার ওই সুন্দর করতে গিয়ে অসুন্দর হয়ে যায়। আচ্ছা, তাহলে একজনের জন্য বায়োমেট্রিক কি হচ্ছে তো। তো আমরা এখন নেক্সটে চলে গেলেই দেখেন, নেক্সটে যাব। নেক্সটে গেলেই আমাদের ইউর ডিক্লার এন্ড ইলেকট্রনিক সিগনেচার, ইলেকট্রনিক সিগনেচার দিয়ে আমরা পেমেন্ট করতে হবে।
ইলেকট্রনিক সিগনেচার, দেখেন এগুলো যদি ঠিক থাকে তাহলে আমাদের নিয়ে নিবে। নিয়ে নেওয়ার পরে এখানে দেখেন সব ডকুমেন্ট আপলোড করা এবং হচ্ছে আমাকে পেমেন্টের অপশনটা দিল। এখানে আমার ট্রানজেকশন ট্রান্সমিট এন্ড পে এটা দিলে 20 মিনিটের ভিতরে এই পেমেন্টটা কমপ্লিট করতে হবে। আমার পেমেন্ট একটা ইনভয়েস চলে আসছে, কত টাকা পেমেন্ট করতেছি, 185 ক্যাট ট্রান্সমিট এন্ড পে। একটু অপেক্ষা করতে হবে কারণ এখানে রিফ্রেশ করা যাবে না। তো এটা হচ্ছে কার্ডের ডিটেলস দিলে এখানে আমাদের কার্ডের ডিটেলস দিব, আমাদের যে কার্ড দিয়ে পেমেন্ট করতেছি ডুয়াল কারেন্সি কার্ড অবশ্যই, কার্ড নাম্বার, কার্ড হোল্ডারের নেম, এরপর হচ্ছে ডেট অফ এক্সপায়ারি, তারপর সিভিভি নাম্বার যে সিকিউরিটি কার্ডের নাম্বার থাকে, এটা দেওয়ার পরে কার্ডের ইনফরমেশন দেওয়ার পরে এখানে চেক আউট দিলে পেমেন্টটা হয়ে যাবে। কোনো কারণে যদি ডিক্লাইন করে পেমেন্ট তাহলে আমরা কল সেন্টারে যোগাযোগ দিই, কল সেন্টারে কমিউনিকেশন করলে ওরা সলিউশন দিবে। তো এই হচ্ছে মোটামুটি কানাডার অ্যাপ্লিকেশন সাবমিশন। আর আমরা বলছি যে কোশ্চেনারে যদি চেঞ্জ করি, আমি দেখাইছি যে ফ্যামিলি মেম্বার্স কিভাবে অ্যাড করলে ফ্যামিলি মেম্বারদের জন্য আপনার ডকুমেন্ট অ্যাজ পার অ্যাপ্লিকেশন ফর্ম আসবে, 17 বছর প্লাস হলে তার ফ্যামিলি ইনফরমেশন দেওয়া লাগবে। আর সাপোর্টিং যেহেতু প্রিন্সিপাল অ্যাপ্লিকেট করবে তার জন্য ম্যাক্সিমাম ডকুমেন্ট থাকবে। আর যদি আপনার স্পাউস যেমন হয় জব করলে তার জবের যে ডকুমেন্ট আছে, বা বিজনেস করলে বিজনেসের যে এডিশনাল ডকুমেন্ট আছে প্রফেশন প্রুফ করানোর জন্য, সেই ডকুমেন্ট গুলো আমরা দিয়ে দিতে হবে। আর অ্যাপ্লিকেশন ফর্মে তো আমরা বলে দিচ্ছি সে জব করে না বিজনেস করে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের আজকের কানাডার। এখন হচ্ছে এই পেমেন্ট করার পরে আমাদের বায়োমেট্রিক একটা ইনস্ট্রাকশন লেটার আসে, পেমেন্ট যে বায়োমেট্রিক কি দিচ্ছি, তো বায়োমেট্রিকের একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগে, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিকটা নিতে হয়। বায়োমেট্রিকের প্রসিডিউরটা এখানে দেখেন স্টেপ। প্রথম হচ্ছে বায়োমেট্রিক ফি, আমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্মের সময় দিয়ে দিচ্ছি 185 হচ্ছে ভিসা ফি, আর 185 ক্যাট হচ্ছে বায়োমেট্রিক ফিস। এটা তো আমরা পেমেন্ট করতেছি, পেমেন্ট করার পরে আমাকে বায়োমেট্রিক একটা ইনস্ট্রাকশন লেটার ওরা পাঠাবে, সেটা আমরা সাবমিট করার 6 ঘন্টা বা 24 ঘন্টা, অনেক সময় দিলে হয় ওদের সিস্টেমে কোনো ঝামেলা থাকে, এটা হইতে পারে। এরপর হচ্ছে বায়োমেট্রিকের দিন আমাদের কি নিয়ে যেতে হবে, বায়োমেট্রিক অ্যাপয়েন্টমেন্ট যে লেটারটা অ্যাপয়েন্টমেন্ট নিব বিএফএস থেকে, বিএফএস এ দিতে হয়। কানাডার বায়োমেট্রিক হচ্ছে বিএফএস এ গিয়ে দিতে হয়। তো বিএফএস এ প্রথমে একটা অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করতে হয়, এখন একটু রাশ এগুলো যদিও। আর এরপর হচ্ছে আপনার ভ্যালিড যে পাসপোর্টটা থাকে ওই পাসপোর্টটা নিয়ে যেতে হবে। এই আমাদের বায়োমেট্রিক। এরপরে বায়োমেট্রিকটা দেওয়ার পরে বায়োমেট্রিক আপ হয়ে যাবে, আপ হয়ে যাওয়ার পরে আপনার যখন অ্যাপ্রুভাল আসবে ফাইনাল, হয়তো দেখা গেছে অনেকের 21 দিনে আসে, 20 দিনে আসে, তারপর হচ্ছে 7 দিনেও আসছে লাস্ট যখন গণহারে ভিসা দিল কানাডা। এরপর হচ্ছে 1 মাসে রেগুলার হচ্ছে, স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 1 মান্থ, আর হচ্ছে 4 মান্থ 6 মান্থ পর্যন্ত এখন ডিলে হয় ডকুমেন্টে যাদের ঝামেলা আছে তাদের। তো এটা হচ্ছে মোটামুটি কানাডার অবস্থা। আর যখন ফাইনাল অ্যাপ্রুভাল আসবে পাসপোর্ট রিকোয়ারের জন্য, তো ওই ডকুমেন্ট আসার পরে 30 দিনের ভিতরে পাসপোর্ট জমা দিতে হবে। এখন হচ্ছে যে রাশ চলে, এই রাশের কারণে বিএফএস থেকে 30 দিনের সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে যে বায়োমেট্রিক সরি পাসপোর্ট সাবমিশনের যে লেটার, ওই লেটার 30 দিনের ভ্যালিডিটি থাকে, পাশাপাশি বিএফএস থেকে 30 দিন এক্সটেন্ড করে দিয়েছে। তো 30-30-60 দিন। তো 60 দিনের ভিতরে এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে অ্যাভেলেবেল, অনেক এজেন্সি আবার এগুলো অনেক টাকাও বিক্রি করে, বা আপনারা হয়তো অনেকে শুনে থাকবেন যে একটা কানাডার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া মুশকিল। তো এটা হচ্ছে কোনো টাকা লাগে না, বাট হচ্ছে হয়তো দেখা গেছে একটা অফিসে আজকে যেমন সকালবেলা কানাডার পাসপোর্ট সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট ছাড়ছিল, তো এখন সারাদিন একটা সপ্তাহে বসে থাকবে, বসে থাকার পর একটা অ্যাপয়েন্টমেন্ট পাবে, তো সে 5,000 টাকা চার্জ করতে পারে সার্ভিস চার্জ হিসেবে। এটা হচ্ছে এক্সেপশনাল কেস, যারা এটা করে ডেডিকেটেড লোক থাকে কাজ করে। তো এই হচ্ছে অবস্থা। আর হচ্ছে এই রিলেটেড যেহেতু রাত অনেক হয়ে গেছে, কোশ্চেনারে যদি আমাদের নেয় স্ক্রিন প্লান্ট নিতে পারে।
হ্যাঁ হ্যাঁ, আমি অন করে দিচ্ছি, সবার মাইক্রোফোন অন করে দিচ্ছি। সবাই আমরা বারবার হ্যাঁ, কোশ্চেনটা নেই। কিছু কোশ্চেন থাকলে ছোট ছোট কোশ্চেন, যেহেতু রাত অনেক হয়ে গেছে আমি হ্যাঁ। বেশি কোশ্চেন নিব না, পরিপূরক কিছু ভাইয়া, কোশ্চেন নিব। জিসিসি অ্যাকাউন্টটা কি ম্যান্ডেটরি ভাইয়া? মানে এটা করতেই হবে জি, না? আসসালামু আলাইকুম ভাইয়া শুনতে পাচ্ছেন? জিসিকে অ্যাকাউন্টটা ম্যান্ডেটরি, জিসিকে, হ্যাঁ হ্যাঁ, যার জন্য অ্যাপ্লাই করবেন জিসিকে অ্যাকাউন্ট ম্যান্ডেটরি করতে হবে। জি জি, আসসালামু আলাইকুম, জি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আচ্ছা, হ্যালো, শুনতে পাচ্ছেন স্যার? মেসেজের Hello? অপশনটা একটু ওপেন করে দিলে আমার মনে হয় মোট জি। একটা। ওয়ালাইকুম আসসালাম, আমি শুনতে পাচ্ছি, বলেন। স্যার বলতে চাচ্ছি যে আপনার এক একটা ব্যাংক স্টেটমেন্ট তো আপনার 30 পাতা 35 পাতা হয়, সেক্ষেত্রে আপনার 4 এমবি তে কিভাবে প্রোভাইড করা যায় এটা একটু যদি বলতেন তাহলে একটু ভালো হতো। এটা হচ্ছে, আমি ওই যে কিছু নাম হচ্ছে, যেমন আইলা কমপ্লেক্স নামে একটা আছে, তারপর অ্যাডোবি আছে, হ্যাঁ অ্যাডোবিতে আবার ভিডিও করা যায়, আবার প্রোমো দিয়ে করা যায়। অ্যাডোবি কমপ্লেক্স, ঠিক আছে, আইলা পিডিএফ কমপ্লেক্স, এখানে গিয়ে কমপ্লেক্স করলে আপনাকে মানে রেজুলেশন একটু খারাপ হয়ে যায়, বাট হচ্ছে আপনি যদি প্রিমিয়াম কোয়ালিটি করেন তাহলে ওদের পারচেজ করে নিতে হবে, মান্থলি বা এনুয়াল একটা ইয়ে আছে। আর ম্যাক্সিমাম আমরা হচ্ছে ফ্রিতেই করি, ফ্রিতে বিভিন্ন যেগুলো দিয়ে করা হয় ওগুলা দিয়ে করি। তো এখানে গেলে আপনার ফাইল যেটা আছে ওটারে কম্প্রেস করতে পারো, 30 এমবি থাকলে হয়তো দেখা গেছে এটা 20 এমবি, 10 এমবি, 5 এমবি চলে আসবে। তো আবার আরেকটা দিয়ে করবেন, কম্প্রেস করলে এটা হয়ে যাবে 4 এমবি হয়ে যায়। এভাবে করছে তো মানুষ, হ্যাঁ সবাই করছে। জি, এরপর আসসালামু আলাইকুম। কোশ্চেন বলেন। আমার একটা কোয়েশ্চেন হলো যে আপনার ওই অ্যামাউন্টের ব্যাপারে, একজন অ্যাপ্লিকেন্টের জন্য মানে কত টাকা দেখাইতে হবে, আর ফ্যামিলি সহ যদি হ্যাঁ হ্যাঁ, এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ইনকাম সোর্সের উপর, কারণ আছে বর্তমানে কানাডা এখন আগের মতো ভিসা দেয় না, এটা ভেরিফাই করে ওরা ট্যাক্স রিটার্নের উপর, ট্যাক্স রিটার্নের উপর আমরা কত টাকা ইনকাম করি। আর পাশাপাশি একজনের জন্য যদি হয়, মোটামুটি এর আগে আমরা যেটা দেখালে ভিসা পাওয়া গেছে, সেটা হচ্ছে 30 লাখ প্লাস হলে মোটামুটি সিঙ্গেল পার্সন, ট্রাভেল হিস্টরি ভালো যার, তাদের ভিসা দিয়ে দিচ্ছে। আবার যাদের ট্রাভেল হিস্টরি একটু কম, সেই ক্ষেত্রে তাদের আর একটু বেশি টাকা দেখানো লাগছে। আর হচ্ছে ফ্যামিলি নিয়ে দাঁড়াইলে হচ্ছে আমরা রিকমেন্ড করি যে 1 কোটি টাকার মতো দেখাইলে, সেটা সেভিংস হইতে পারে, পার্সোনাল অ্যাকাউন্ট হইতে পারে, এফডিআর হইতে পারে, তো সব মিলিয়ে মোটামুটি 1 কোটি টাকার মতো দেখাইলে ফ্যামিলি মেম্বার 4-5 জনের জন্য অ্যাপ্লাই করা যায়, বা এবং ভিসার অ্যাপ্রুভাল আসে ইনশাল্লাহ। মানে অ্যাপ্রুভাল আসে, মানে এটা রিজেকশন হয় খুব কম, হয়তো দেখা গেছে 1000 করছে, 5-7 জনের রিফিউজ হয়েছে, বাট মোস্ট অফ দা অ্যাপ্লিকেন্ট সাকসেসফুল। স্যার আমি দেখলাম যে আপনার একটা ফ্যামিলি টেবিল করছে নাকি, ফ্যামিলি ইনফরমেশন আপলোড দিয়েছেন, ওটা কি ফরমের থেকে করেছেন নাকি আপনার আলাদা এটার জন্য আবার একটা টেবিলের মতো তৈরি করেছেন, নাকি ওই যে আপনার কোনটা এমপ্লয়ের ফ্যামিলি ইনফরমেশন যেটা দেখলাম যে স্যার আপনার ফ্যামিলি ইনফরমেশনের যেটা ফ্যামিলি সাবমিট ইনফরমেশনের যে আলাদা একটা ফর্ম, আপনি দেখেন ফ্যামিলি ইনফরমেশনের আলাদা একটা ফর্ম আছে, ফ্যামিলি ইনফরমেশনের জন্য যে আলাদা একটা ফর্ম আছে, ওই ফর্মটা আমরা যখন ওই যে কোশ্চেনারিজ দিব, দেওয়ার পরে আমাদেরকে রিকমেন্ড করবে, ওগুলো আমরা ডাউনলোড করে নিই। তো ডাউনলোড আমার আগে করা আছে, সেই হিসাবে আমি করি নাই, তো ওখান থেকেও ডাউনলোড করা যায়। পাশাপাশি আপনি যদি এই নাম্বারটা দিয়ে সার্চ, ওয়েবসাইটে, যে কোনো ওয়েবসাইটে যান, ব্রাউজারে যান, ব্রাউজারে গেলে কিন্তু একই, মানে এটা ইউনিক একটা কানাডার ফর্ম, অ্যাপ্লিকেশন ফর্ম, এটা পেয়ে যাবেন। এটা তারপর হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম, যেটা এটা আপনি যদি অ্যাকাউন্ট ক্রিয়েট নাও করেন তারপরে পেয়ে যাবেন ডাউনলোড দিলে। আর পাশাপাশি আমরা এগুলো আপনাদেরকে ফ্রেশ যেটা এটা দিয়ে রাখবো গ্রুপে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম, জি বলেন। শুনছি। আমি আসলে প্রথমে যে জিসি অ্যাকাউন্ট খুলে যে ফর্ম ফিল আপ করার কথা বললেন, তারপরের যে ফর্ম দেখালেন যেটা বললেন যে অ্যাডোবি ছাড়া ওপেন করা যাবে না, দুটো কিভাবে রিলেট করলেন বুঝলাম না। পরের ফর্মটা কোত্থেকে আসলো? আজকে যদিও সাউন্ডও ভালো ছিল না আপনাদের। আচ্ছা আচ্ছা, ওই ফর্মটা হচ্ছে আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন ওই ফর্মটা আসে। ও, আর এটা আমি বলছি যে আমার আগে জেনারেট করা ছিল, ডাউনলোড করা ছিল, সেই হিসাবে আমরা দেখেন, আমি আবার দেখাচ্ছি আপনাদেরকে একটু, এটা প্লিজ। কমপ্লিকেটেড।
আমি একটু মুভ অন করলাম। দেখেন এই যে প্রথমে হচ্ছে আমরা এই কোশ্চেনারিজ গুলো দিচ্ছি। জি জি কোশ্চেনারিজ দেওয়ার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে এই যে টার্ম এন্ড কন্ডিশন এগুলো দেখে নিলাম, জি। কি করতে হবে, পেমেন্টটা কিভাবে করতে হবে এগুলো। এই দেখেন আমরা তো এখানে এই যে যেটা আছে না, এখানে কি জি। ফর্মটা আছে, এই ফর্মটা আমরা ক্লিক করলেই কিন্তু আমাদের এই যে ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন আমি বলছি আগে যে অ্যাডোবি ডিসি ছাড়া কিন্তু এটা অন হবে না। তো আমরা এই ফর্মটাই ডাউনলোড করি আপনাদের সুবিধার্থে। দেখেন ডাউনলোড করলাম। আচ্ছা, এরপর হচ্ছে আরেকটা ফর্ম আছে এখানে। দেখেন যে ফর্ম গুলা রিকমেন্ড করে এগুলা কিন্তু এখানে গ্রিন সিগন্যাল করা। আর হচ্ছে আরেকটা হচ্ছে ফ্যামিলি ইনফরমেশন ফর্ম। হ্যাঁ, ফ্যামিলি ইনফরমেশন ফর্ম যেটা আছে এটা ওপেন হয় অ্যাডোবি ছাড়াই। এটা গেল একটা, তাহলে এটাও ডাউনলোড করলাম। এরপরে হচ্ছে আমার আর কোনো ফর্ম তো নাই এখানে। যদি থাকতো ফ্যামিলি রিপ্রেজেন্টেটিভ, আরো যদি কেউ থাকতো তাহলে ফ্যামিলি রিপ্রেজেন্টেটিভ একটা ফর্ম লাগতো। এই ফর্ম গুলো আমরা ডাউনলোড দেওয়ার পরে ডাউনলোডে গিয়ে দেখেন এটা কিন্তু অন হয় না। অন হচ্ছে হয় না। আমরা তার মানে কি অ্যাকচুয়াল যে ফর্ম এটা অন করে করে নেয়, ডাউনলোড করে নেয় না। তো এটা যখন আমরা অ্যাডোবি ডিসি দিয়ে অ্যাক্টিভেট ডিসি বা অ্যাক্টিভেট বা ডিসি দিয়ে অন করব তখন এটা কিন্তু অন হবে। একদম ফ্রেশ যে অ্যাপ্লিকেশন ফর্মটা আমরা দেখেন অন হয়ে গেছে। মানে এটা দ্বারা বলতে চাচ্ছেন যাদের অ্যাডোবিটা কম্পিউটারে নাই বা ল্যাপটপে নাই তারা এটা হচ্ছে ফিল আপ করতে পারবে না। ডাউনলোড করতে পারবে বাট হচ্ছে ফিল আপ করতে পারবে না। মানে অ্যাডোবি মাস্ট। হ্যাঁ, অ্যাডোবি থাকতে হবে। যে পিসি দিয়ে আপনি এই কাজটা করবেন অ্যাপ্লিকেশন ফর্মটা এটা থাকতে হবে। আচ্ছা, থ্যাংক ইউ। একদম ফ্রেশ এই ফর্মটা আমরা দিয়ে দিব আপনাদেরকে, মানে লিংকে। তো অ্যাডোবি ডিসি ছাড়া তো আর অন করতে পারবেন না। আর এই ফর্মটা এখন আপডেট ফর্ম 9/2023। অ্যাডোবি সজীব ডিসি স্যারের যে সেকশন কবি সাহেব। হ্যালো, হ্যাঁ সজীব স্যারের যে সেকশনের হ্যালো জি শুনছি, বলেন। হ্যালো জি শুনছি, আপনি বলেন, আমি শুনছি। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল, সেটা হলো ব্যাংক অ্যাকাউন্টে সিঙ্গেল পার্সন হলে 30 লাখ টাকা আর ফ্যামিলি হলে 1 কোটি টাকা দেখাতে হবে। হ্যাঁ, এটার নেয়ার ব্যাপারে 1 কি কোটি। এটার ব্যাপারে কি কোনো রেস্ট্রিকশন আছে যে থাইল্যান্ডের মতো যে প্রতি মাসে ট্রানজেকশন হতে হবে, ট্রানজেকশন না থাকলে হবে না, মাসে 1-2টা ট্রানজেকশন দেখালে হবে, এরকম কোনো রেস্ট্রিকশন আছে? না, এরকম কোনো রেস্ট্রিকশন নাই। বাট ফাইন্যান্সিয়ালি অ্যাবিলিটি দেখালে তো হচ্ছে আপনি যে ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছেন ওখানে তো 2-1টা ট্রানজেকশন থাকতে হয়। মানে এটা ডেফিনেটলি থাকবে না, বলছি যে হ্যাঁ, যেমন থাইল্যান্ডে তো আপনার একটা 1 কোটি টাকা রিকোয়ারমেন্ট পড়ে আছে যে আছে। প্রতি মাসেই ট্রানজেকশন হতে হবে, না হলে ওরা অ্যাকসেপ্ট করে না না বা না ভিসা না, হয় না, এটা এরকম তো কোনো এটা নেই। থাইল্যান্ডের ক্ষেত্রে, বাট অন্য কোনো কান্ট্রি এটা ডিপেন্ড করে না। কারণ আপনার 1 কোটি টাকা পড়ে আছে মানে 1 বছর পড়ে আছে, তার মানে আপনার তো এলিজিবিলিটি আছে দেখে পড়ে আছে। এখন আপনার তো আচ্ছা। এখানে ট্রানজেকশন করে দেখানোর কোনো ইস্যু নাই। আচ্ছা, একটা হলো জব হোল্ডার যদি হয় তাহলে তো তার সেভিং অ্যাকাউন্ট একটা দেখালেই হয়ে যায়। আর কার যদি বিজনেস প্রোফাইল হয় তাহলে কি সেভিং প্লাস কারেন্ট দুইটাই দিতে হবে নাকি যে কোনো একটা দিলে হবে? না, এখন 2টা বা একাধিক দেওয়া ভালো। মানে একাধিক থাকলে একাধিক দিবে। একাধিক যেমন আপনার বিজনেস অ্যাকাউন্টে হচ্ছে ট্রানজেকশন হচ্ছে প্রচুর। বিজনেস অ্যাকাউন্টে তো আর কেউ ক্লোজিং থাকে না। ক্লোজিং হয়তো দেখা গেছে 2000 টাকা আছে, কিন্তু আপনার ট্রানজেকশন হচ্ছে 2 কোটি টাকা 6 মাসে। তো ওইটা দিতে হবে। আর পার্সোনাল সেভিংসটা কেন দিই, যে আমি এই ট্যুরটা কভার করার জন্য পার্সোনাল সেভিংসটা আমার আছে, এই জন্য। যে আমি যেটা বিজনেস করি ওখান থেকে যে আমার প্রফিট যেটা হয় সেটা আমার সেভিং এ আছে, ওটা আমি হ্যাঁ, বা আপনি প্রোপাইটারশিপ হলে অনেকে আবার পার্সোনাল অ্যাকাউন্ট মেইনটেইন করে না। জি ওকে, থ্যাংক ইউ। আর আমাদের কি ইউকের যে ভিসা প্রসিজিং দেখানো হয়েছে ও ডকুমেন্ট আপলোড সিস্টেমটা কি দেখানো হবে? হ্যাঁ, ওটা আমরা যদি সম্ভব হয় নেক্সট ক্লাসে বা অন্য কোনো ক্লাসে আমরা দেখাবো। হ্যালো, আমাদের ওকে, ঠিক আছে। স্যার আমার লাস্ট একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে বায়োমেট্রিক যখন ইনরোলমেন্ট করতে যাব তখন কি কি ডকুমেন্ট সাথে করে নিয়ে যেতে হবে? বায়োমেট্রিক করলে বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার যেটা আছে আপনাকে দিবে এই পোর্টাল থেকে। এখানে বায়োমেট্রিক একটা ইনস্ট্রাকশন লেটার দিবে সাবমিটের পর, ওইটা নিয়ে যাব। পাশাপাশি বায়োমেট্রিকের যে অ্যাপয়েন্টমেন্ট নির্ধারণ করলাম ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা নিয়ে যাব। আর অরিজিনাল পাসপোর্ট নিয়ে যাব।
আর ওখানে যাওয়ার পর ওদের একটা প্রিমিয়াম সার্ভিস আছে, তো এই সার্ভিসটা আমাদের অ্যাভেল করার দরকার নাই, কারণ আমাদের যদি সময় থাকে তাহলে আমরা একটু সময় নিয়ে বসবো। তো এটা হচ্ছে ওদের এডিশনাল সার্ভিস নিলে ভিআইপি লাউঞ্জ যেটাকে বলে, তো এডিশনাল ওখানে পে করতে হয়। তো ওটা যদি অ্যাভেল করে কেউ করবো, আর না করলে তো আপনার পেমেন্ট তো আপনার দেয়া লাগবে না এডিশনাল কোনো। তাহলে তিনটা, একটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট লেটার, বায়োমেট্রিক ইনস্ট্রাকশন লেটার, আর হচ্ছে অরিজিনাল পাসপোর্ট। আসসালামু আলাইকুম আমার একটা ভাইয়া, যদি বায়োমেট্রিক প্রথমবার বায়োমেট্রিক দিতে যদি ভিসা রিফিউজাল হয়, তখন কি দ্বিতীয়বার আবার বায়োমেট্রিক ফি দেওয়া লাগবে? না না না, বায়োমেট্রিক ফিও দেওয়া লাগবে না, আর বায়োমেট্রিকের ভ্যালিডিটি 10 বছর থাকবে। আমি বলছি বায়োমেট্রিকের ফি দেওয়া লাগবে না। নেক্সট টাইম যদি রিফিউজ, ফার্স্ট টাইম রিফিউজ হলো, নেক্সট টাইম যদি অ্যাপ্লাই করে তাহলে শুধু তাকে ভিসা ফি দিতে হবে, বায়োমেট্রিকের ফি দিতে হবে না। আচ্ছা, আমি হয়তো বুঝি নেই, এরকম একটা কথা বলেছিলেন আপনি যে ওখানে বায়োমেট্রিক আগে দিয়েছিলাম কিনা, কিন্তু টু দা পয়েন্ট এরকম কথা কি ছিল কোথাও যে আপনি আগে কানাডায় রিজেক্ট হয়েছেন কিনা? না, রিজেকশন হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মে আছে, অ্যাপ্লিকেশন ফর্মে আপনার রিজেকশনের কথাটা লেখা আছে যে আপনি কি কখনো রিফিউজ হয়েছেন কিনা এখানে। আর হচ্ছে বায়োমেট্রিক দিছি কিনা এটা একটা কোশ্চেন আছে, হ্যাঁ, কানাডার যে আমরা যখন কোশ্চেনারিজ দিছি না, যে লাস্ট 10 ইয়ার্স এর ভিতরে আপনি কোনো ইয়ে আছে কিনা, কি বলে সরি, মানে বায়োমেট্রিক দিয়েছেন কিনা, ওইটা কিন্তু কোশ্চেনারিজে ছিল। আর এখানে রিফিউজ হিস্ট্রি হচ্ছে আমরা এই যে অ্যাপ্লিকেশন ফর্ম যেটা আছে এখানে দিব, অ্যাপ্লিকেশন ফর্মে রিভিউজ দিব যদি ইয়েস হয়। আমরা তো সব নো দিয়ে কন্টিনিউ করছি। স্যার প্রিভিয়াস পাসপোর্ট কি শর্ট করে নিয়ে যেতে হবে স্যার ওই বায়োমেট্রিক? না 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 সময় না না না, বায়োমেট্রিকের জন্য কোনো রিসেন্ট পাসপোর্ট ছাড়া প্রিভিয়াস কোনো পাসপোর্ট নিতে হবে না, শুধু ভ্যালিড যে পাসপোর্টটা থাকে ওটা নেবে, যেটা দিয়ে আমরা অ্যাপ্লাই করছি মেইন পাসপোর্ট। ভাইয়া, অন্য কোন দেশ যদি রিফিউজ থাকে ওইগুলো কি এখানে মানে ম্যান্ডেটরি উল্লেখ করা লাগবে? না, এটা করলে ভালো। এখন যদি কেউ করতে না চায় সেটা তার উপর ডিপেন্ড করে, বাট করা ভালো, করা ভালো। কারণ হচ্ছে এক দেশ রিজেকশন করা মানে অন্য দেশ ভিসা দিবে না এমন না। আমরা আমাদের দেশ থেকে বেশিরভাগ হচ্ছে এটা স্কিপ করি, বাট স্কিপ না করলেও ভিসা দেয়, স্কিপ না করলেও ভিসা দেয়। তো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর, আপনি দিতে চাচ্ছেন না হাইড করতে চাচ্ছেন। এটা এক দেশের ইমিগ্রেশন আরেক দেশের জিজ্ঞাসা করবে না যে তোমার দেশে কি রিফিউজ ছিল কিনা। জি, আর কেউ কোনো কোশ্চেন আছে? স্যার, আমাদের আজকে যে ডকুমেন্ট গুলো আপলোড করলেন দেখালেন, এগুলো কি সব গুগল ড্রাইভে দিয়ে দেওয়া হবে? না, ডকুমেন্ট গুলো তো আমরা সব দিব না, যেগুলো যেগুলো দেওয়া যায়। মনে করেন আমার একটা এখানে পাসপোর্টের কপি তো দেওয়ার কিছু নাই, মানে আপনারা তো দেখলেন যে কিভাবে সাবমিট করে। হ্যাঁ, আর আপনাদেরকে দেব হচ্ছে যেগুলো বেসিক ডকুমেন্ট, যেমন হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের যে ফ্রেশ কপিটা এটা, এরপর হচ্ছে ফ্যামিলি রিপ্রেজেন্টেটিভ একটা ফর্ম যদি ফ্যামিলি একই সাথে অ্যাপ্লাই করে, আর পাশাপাশি ফ্যামিলি ইনফরমেশন যেটা আছে এটা, এই তিনটা হচ্ছে বেসিক, এগুলো দিয়ে দিব। ট্রাভেল প্ল্যান কি দেওয়া হবে না? হ্যাঁ, ট্রাভেল প্ল্যানটা আমরা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন, শুনছি। স্যার, আমি একজন এনইউ স্টুডেন্ট স্যার। তো এখন আমার বিবিএটা শেষ হয় নাই, কিন্তু আমার যে স্টুডেন্ট আইডি কার্ড সেটার মেয়াদ শেষ হয়ে গেছে। এখন স্যার আমি যখন ভিসার জন্য অ্যাপ্লাই করব তখন তো আমার স্টুডেন্ট আইডি কার্ডটা দিতে হবে, তাহলে কি কোনো প্রবলেম হবে? না না, স্টুডেন্ট আইডি কার্ডের কোনো ইস্যু নাই এখানে। আপনি কি ভিসার জন্য অ্যাপ্লাই করুন? ট্যুরিস্ট ভিসা, এম আই রাইট? জি স্যার, ট্যুরিস্ট ভিসাই। ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে আপনার কোনো একাডেমিক্স ব্যাকগ্রাউন্ড দেওয়া লাগে না এখানে, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আপনার যদি ফার্স্ট সেকেন্ডারি এডুকেশন থাকে ওটা দিয়ে দিবেন, যদি আপনার অনার্স কমপ্লিট না হয়ে থাকে বা বিবিএ কমপ্লিট করা না হয়ে থাকে। এই যে এখানে দেখলে বুঝবেন আপনি যে কি চাইছেন। স্যার, আইডি কার্ডের মেয়াদ যেটা এখানে তো এটা ফ্যাক্ট না, তাই না? না না না, আইডি কার্ড তো আপনার চাইবে না, আইডি কার্ড তার কোনো ভ্যালিড ডকুমেন্ট না। আচ্ছা স্যার, আরেকটা হচ্ছে স্যার স্টুডেন্ট ভিসার জন্য দেখা যায় অনেক সময় ব্লক অ্যাকাউন্ট নামে একটা টার্ম আছে, সেই টার্মটা কি একটু বলবেন? ভিসার ক্ষেত্রে আমি ভালো কিছু গাইড করতে পারবো না এই মুহূর্তে। আপনার যদি সমস্যা থাকে স্টুডেন্ট প্ল্যানের সাথে যোগাযোগ করলে ওনারা সলিউশন দিবে যদি। ওকে স্যার, থ্যাংক ইউ। ব্লক অ্যাকাউন্ট বলতে হচ্ছে উনি মেবি বুঝাতে চাচ্ছে হচ্ছে আপনার বাংলাদেশে কিছু ব্যাংক স্টুডেন্টের ফান্ডিং এর জন্য অ্যাকাউন্ট দেয়, এটাকে আপনার একটা মানি ডিপোজিট করে রাখে ব্যাংক, ওইটা জাস্ট দেখায় দেয় আর কি, ফিনান্সিয়াল স্টেটমেন্ট দেখায় দেয়, আর সেটার বিনিময়ে আপনার ব্যাংক একটা চার্জ করে, ওইটাকে ব্লক অ্যাকাউন্ট বলে আর কি। আপনার টাকা উল্টো করতে পারবেন না, ওই টাকা উল্টো।
ট্রানজাকশন হবে। ভাইয়া এটা হচ্ছে আজকে ব্যাংকের জিসি অ্যাকাউন্টটা ভাইয়া 12 আজকে ঘন্টা থাকে। আমাদেরকে যেভাবে ক্লাস নিলেন আমরা মোটামুটি এটা ক্যাচ করতে পেরেছি আর কি। তো ভাইয়া যখন আমরা অ্যাপ্লাই করি বা বিভিন্ন কি বলা যায় যে ট্রাভেল এজেন্সি বলে যে বিশেষ কোনো মেকানিজম অ্যাপ্লাই করা লাগে, আসলে আপনি যেটা শিখাইছেন মোটামুটি দেখলাম যারা ইংলিশ ভালো পারে বা ভালো বোঝে মোটামুটি তারা অ্যাপ্লাই করতে পারবে। এটার মধ্যে কি ট্রাভেল এজেন্সির কোনো মেকানিজম আছে কিনা, কিছু ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করার সুযোগ আছে কিনা? কোনো মেকানিজম নাই, আপনার ডকুমেন্ট গুলা সামঞ্জস্য রাখা, যেখানে যে ডকুমেন্ট চাইছে ওই জায়গায় ওটা করা, মানে এটা তো দেখলেনি আপনারা। মানে এখানে আমি যেভাবে করি, আমরা যেভাবে সাকসেস হই আমি ওইভাবে দেখাইছি। এখন কোন এজেন্সি যদি বলে যে না তার কাছে ম্যাজিক আছে, থাকতে পারে, ওটা ডিপেন্ড করে হচ্ছে তার উপরে। এখানে কোনো ম্যাজিক তো আমি দেখাই নাই যে ম্যাজিক আছে। আর এখানে তো আপনার কাছে অন্য কিছু চাই নাই, চাইছে এখানে দেখছেন মানে অন্য কোন ডকুমেন্ট বলবে যে কোন এজেন্সি বলবে যে না ভাই এটা দিচ্ছি এটা দিচ্ছি বা এটা দিলে ভালো হবে, এরকম কিছু তো আর চাই নাই, তাই না? আচ্ছা, আপনি যে একটা কথা বলেছিলেন যে অ্যাকাউন্টটা জিসি অ্যাকাউন্টটা 12 ঘন্টা পর্যন্ত থাকে, দ্যাট মিন্স কি মানে 12 ঘন্টা বলতে কি 12 ঘন্টা পরে আবার আমি না নতুন না করে বলছি, যখন আমি প্রথমে প্রথমে যখন আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করব তখন একটা ওটিপি যাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য। তো ওই কোনো কারণে হয়তো দেখা গেছে আমি ওই ওটিপিটা পাচ্ছি না বা যার জন্য করছি সে নাই, তো 12 ঘন্টা পর্যন্ত তাকে ওটা ওই ওটিপিটা ভ্যালিডিটি থাকে, বলছি অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য। আর আমরা যখনই অ্যাকাউন্টে লগ ইন করবো তখন কিন্তু যে মেইল ভেরিফাইড দিয়ে দিলাম, ওই মেইলে কিন্তু একটা ওটিপি যাবে, এটা সাথে সাথে। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আরেকটা জিনিস হলো জিসিএমএস এর নোটটার ব্যাপারে কি কোনো মানে আইডিয়া দেওয়ার কি স্কোপ ছিল বা সামনে দিবেন? কোনটা? হ্যালো, জি জি, জিসিএমএস নোট যেটা মানে আমি অ্যাপ্লাই করলাম, দেন আসলে কি কারণে অ্যাপ্লাই মানে রিজেক্ট হলাম, এরকম একটা জিনিস বের করা হয় বলে জানি যে জিসিএমএস নোটের মাধ্যমে। হ্যাঁ, ওইটার যদি আপনার এখন শোনেন কেন আমরা রিজেকশন হইলাম, এটা তো আমরা নিজেরা প্রথমে মানে কিছুটা হইলেও অনুমান করতে পারি। মনে করেন আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট আছে বা ট্রাভেল হিস্ট্রি নেই, তাহলে তো আপনি বুঝে যাচ্ছেন যে ট্রাভেল হিস্ট্রি না থাকার কারণে। আবার হচ্ছে অনেক সময় আমরা ফাইন্যান্স, এখন কানাডা হচ্ছে যেহেতু অনেক আগের মতো ভিসা দেয় না, একটু আগেই বললাম, তো এখন হচ্ছে ওরা ট্যাক্স ডকুমেন্টটা আপনার দেখে, আপনি কি এই অ্যাসেট গুলা কি যে ব্যাংকে যা দেখাচ্ছেন এগুলা কি অ্যাকচুয়াল আপনার নাকি আদার্স কারো, তো ট্যাক্স ডকুমেন্ট সার্ভে করলে এরা পেয়ে যায়। ট্যাক্স ডকুমেন্টটা কিভাবে সার্ভে করে মানে ওটা আপনার টিনের এগেইনস্টে গভর্নমেন্ট থেকে অ্যাক্সেস নেয়, যেহেতু আপনি ওখানে দিচ্ছেন, ডিক্লেয়ার দিচ্ছেন। এটা হচ্ছে এখন রিসেন্ট হচ্ছে ট্যাক্স ফাইলের উপর ডিপেন্ড করে দেখছি যে আমরা মানে এটা হচ্ছে আমাদের একটা ওয়ার্কআউট বলতে পারেন। মানে হয়তো দেখা গেছে আমাদের এই প্রেডিকশনটা ঠিক না হইতে পারে, বাট দেখছি যাদেরই ট্যাক্স ফাইল ভালো আছে সে তো ট্যাক্স দিচ্ছে, তাহলে ট্যাক্স যে দেয় সে তো মানে ইনকাম করে বিদায় ট্যাক্স দেয়, তো এটা তো একটা ভ্যালিড রিজন ইনকামের। এটা প্রত্যেকটা দেশ 5 ওয়ার্ল্ড কান্ট্রির জন্যই এটা ভ্যালিড ট্যাক্স ফাইলটা। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা সজীব ভাই, এই ট্যুরিস্ট ভিসার জন্য কি ইনভাইটেশন আনাটা ম্যান্ডেটরি? না না, ইনভাইটেশন হচ্ছে আপনার ইনভাইটেশন কেন আনবেন? ইনভাইটেশন যদি ফ্যামিলি মেম্বার্স থাকে বা কেউ আপনাকে ইনভাইট করে, ফ্যামিলি ফ্রেন্ডস বা হচ্ছে অন্য কোনো কোম্পানি যদি ইনভাইটেশন পাঠায় সেটা হচ্ছে এক্সেপশনাল। আর যদি এরা না থাকে, এরকম কেউ না থাকে, তাহলে ইনভাইটেশন আপনি কারো মাধ্যমে এনে তো লাভ নাই। এটা তো আপনারা রিসেন্ট পাস্টে অনেকেই শুনে থাকবেন, যেমন কানাডাতে হচ্ছে ওই যে কিছু লোক গেছে হচ্ছে বিয়ের দাওয়াত খাওয়ার জন্য 40-50 জন একত্রে এক ইনভাইটেশন দিয়ে, তো ওগুলাতে ইমিগ্রেশন থেকে মানে রিটার্ন করে দিছে। তো এই খবরগুলো আমাদের কাছে আসে না, কারণ ব্যক্তিগতভাবে যদি কেউ গিয়ে ওখান থেকে ফেরত আসে ভিসা পাওয়ার পরও, তো সে তো আর এসে আমাদেরকে বলে না। তো সেই ক্ষেত্রে আপনি কেন ইলিগাল ইনভাইটেশন নিবেন? মনে করেন কারো থ্রুতে নিলেন যে কিছু পেমেন্ট দিয়ে বা কিছু, আপনার যদি অ্যাকচুয়াল কেউ থাকে সে তো আপনাকে চিনে জানেন, সেটা তো অথেন্টিক হলে নিবেন, অথেন্টিক যদি কেউ থাকে। আর অথেন্টিক রিসেন্ট দেওয়া ছিল মানে গত 6 মাস আগে কারো ইনভাইটেশন থাকলে ভিসা দিছে, তো এটা কানাডা দিছে। তো সেই ক্ষেত্রে আপনার যদি এরকম কেউ থাকে সেই ক্ষেত্রে আপনি আনতে পারেন, আদারওয়াইজ এটা অ্যাভয়েড করা। অ্যাকচুয়াল বলতে এটা কি ফার্স্ট ব্লাডেড হতে হবে নাকি ফ্রেন্ডস বা অন্য কেউ হলে? নট নেসেসারি ফার্স্ট ব্লাড ছাড়াও মানে আপনার অন্য যে কোনো কেউ দিতে পারে যার সাথে আপনার সুসম্পর্ক আছে। এমনি কি সে লিগ্যালি ভাবে ওখানে আছে এটা থাকলেই হবে? মানে সে কতদিন ধরে থাকে বা তার অ্যাসেট আছে কিনা এগুলো মানে, বা হচ্ছে আপনাকে যে ইনভাইটেশন করতেছে তার যে এলিজিবিলিটি আছে কিনা সেটা থাকলেই হলো। ওই ইনভাইটেশন কি ওরা ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভাল করে তারপরে পাঠায় নাকি
কিভাবে কি করতে হয়? ওরা হচ্ছে ওখানে লয়ার দিয়ে লিগালাইজেশন করে পাঠায়, মানে এগুলো হচ্ছে লিগালাইজেশন যেগুলো করে পাঠায়, লিগালাইজেশনটা হচ্ছে ইফেক্টিভ। লিগালাইজেশন যেটা করে পাঠায়, যেমন লিগালাইজেশন করে কিভাবে, প্রথমে হচ্ছে আপনার ইনভাইটেশন লেটারের যে সামারি আছে, আপনার পাসপোর্টের ইনফরমেশন বা যাকে যাকে ইনভাইট করছে তাকে, এরপর হচ্ছে উনি ওখানে কি করে ওনার ডিটেল দিচ্ছে, দেওয়ার পরে হচ্ছে উনি আপনাকে কি কি প্রোভাইড করবে কানাডা থাকাকালীন, পাশাপাশি ওনার অ্যাবিলিটি আছে কিনা। কিছু লোক ট্রাকে করে চাল বিক্রি করছে, আসলে তারা ভাইয়া ট্রাভেল হিস্টোরির কোনো মানদণ্ড আছে কিনা যে এতগুলা দেশ ভিজিট করলে একটা পজিটিভ রিয়াকশন থাকবে? না, সেটা তো আমরা জানি, মোটামুটি যারা রেগুলার ট্রাভেল করে তাদেরকে তো দেখলেই চিনি বা আমরা বুঝি যে না মোটামুটি, আমি বছরে যে প্রথম দিকে বললাম না যে আমরা যেমন বছরে একটা কান্ট্রি ট্রাভেল করি, তো একটা